জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ তোমাদের জন্য যারা সেকেন্ড সেমিস্টারের জন্য আছো, সেমিস্টার 2 এর জন্য আমরা আলোচনা করব। অর্থাৎ ক্লাস 11 এর আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, অর্থাৎ আমাদের স্কুল নাম্বার 1 যে মডেল পেপারটা, অর্থাৎ স্কুল নাম্বার 1 যে পেজটা, সেটা আলোচনা করব ফিজিক্সের, এবং সেই বইটা রায় মার্টিন থেকে। ঠিক আছে, আমাদের চ্যানেল এসপিডি সমাধানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ পৃথিবীর গড় ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে। অর্থাৎ মুক্তিবেগ মানে কি, যে বেগে ছুঁড়ে দিলে আমরা কি জানি যে কোনো বস্তু, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার যে বেগটা 0 হয়ে যায়, তাহলে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখানে মন্দন সৃষ্টি হয় উপর দিকে ছড়ার সময়। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার সমান 2gh বা এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। ওকে, তাহলে এইচ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, তার মানে যত বেশি বেগে ছড়া হবে তত বেশি হাইটে গিয়ে পৌঁছাবে, তাই না? ইউ যত বেশি হবে তত হাইট বেশি হবে। তো এখান থেকে বুঝতে পারছি যে এমন একটা সময় আসবে যদি সেই হাইটটা অ্যাটেন্ড করা যায়, অর্থাৎ যে বেগে ছুঁড়ে দিলে সে মহাকর্ষ ক্ষেত্রফলের বাইরে চলে যাবে, তখন কিন্তু সেক্ষেত্রে সে আর ফিরে আসবে না। সেই যে বেগে ছোঁয়া হচ্ছে সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, অর্থাৎ যে বেগে ছুঁড়ে দিলে কোনো গ্রহ থেকে বা পৃষ্ঠ থেকে যে বেগে ছুঁড়লে সেটি পৃথিবী, তার যে যদি পৃথিবী হয়তো পৃথিবী, অন্য কোনো গ্রহ হলে অন্য কোনো গ্রহ, তার ক্ষেত্রফলের বাইরে চলে যায়, সেটাই হচ্ছে এখানে আমাদের মুক্তিবেগ। তো ধরা যাক আমরা ধরে নিচ্ছি এই হাইটে পাঠাতে হবে, যখন ছুঁড়ে দিচ্ছি মানে তো একটা হাইটে পাঠাতে হচ্ছে। ধরে নিচ্ছি যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে এতটা হচ্ছে আর, ঠিক আছে, এতটা পর্যন্ত হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখান থেকে আরও মানে আর থেকে আমি কন্টিনিউ ইনফিনিটির দিকে পাঠিয়ে দিচ্ছি, মানে আর ফিরে আসবে না, অত অসীমে চলে যাবে। তো সেক্ষেত্রে কৃতকার্য করতে হয় একটা, অর্থাৎ ওটাকে অসীমে ছুটতে গেলে একটা কাজ করতে হয়। দেখো, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম আর বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এম। পৃথিবী টানছে তাকে এই দিকে, কিন্তু পাঠাবো তার উল্টো দিকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর ডিস্টেন্সে ধরো ও থেকে পি, এটা হচ্ছে আর ডিস্টেন্স, আর ডিস্টেন্সে তার যে মহাকর্ষ বল জিএমএম বাই আর স্কোয়ার। তো তাহলে এম ভরের বস্তুকে পাঠাতে কৃতকার্য কৃতকার্য ওকে ডিডব্লিউ সমান এফ ইন্টু ডি আর। অর্থাৎ আমি এইভাবে ভাববো যে একটুখানি ডিস্টেন্স পাঠিয়েছি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স পাঠিয়েছি, আস্তে আস্তে ভাববো যে এখান থেকে পুরোটা ডিস্টেন্স পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু একটু করে পাঠাতে পাঠাতে যে কৃতকার্য, সেই সবগুলোকে আমরা ইন্টিগ্রেশন করে যোগ করে দেবো। তাহলে দেখো, এটা হবে জিএমএম বাই আর স্কোয়ার ডিআর। ওকে, অতএব ইনফিনিটি আর থেকে ইনফিনিটিভ ডিস্টেন্সে পাঠাতে কৃতকার্য, সেটা কত হবে? দেখো, ডব্লু সমান ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটিভ ডি ডব্লু। ঠিক আছে, ডি ডব্লুটাকে ইন্টিগ্রেশন করতে একটু একটু করে কাজটাকে যোগ করে করে সম্পূর্ণ কাজটা, তাহলে সেটা কত হয়? আর টু ইনফিনিটিভ, এখানে ডি ডব্লু মানে জিএমএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ওকে, তাহলে দেখো জিএমএম ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার আর টু ইনফিনিটিভ সমান দেখো জিএমএম -1 বাই আর, এখান থেকে আর টু ইনফিনিটিভ আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। মানে আর ডিস্টেন্স থেকে এই কেন্দ্র থেকে ডিস্টেন্স আর, আমরা আছি তো পৃথিবী পৃষ্ঠে, এই পৃষ্ঠটার উপরে বসে আছি, সেখান থেকে ইনফিনিটিভ পাঠাবো, মানে অসীমে পাঠাবো। জিএমএম ইন্টু -1 বাই ইনফিনিটিভ মাইনাস অফ -1 বাই আর। ওকে, তাহলে এটা হয় দেখো জিএমএম ইন্টু 1 বাই আর। ওকে, এই কৃতকার্যটা কার সাথে সমান হতে হবে? এই কৃতকার্যটা আমি যখন ভি মানে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগে পাঠাচ্ছি, তাহলে মুক্তিবেগ যদি হয়, মুক্তিবেগ দেখো মুক্তিবেগ এটা হচ্ছে ভি, তাহলে তার জন্য যে কৃতকার্য গতিশক্তি যেটা অর্জন করবে সেটা কার সাথে সমান হবে? অবশ্যই হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে সমাধান করলে আমরা পাই দেখো ভি স্কোয়ার সমান, অর্থাৎ ভি সমান √2gm। ঠিক আছে, √2gm বাই আর। এখন এম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, পৃথিবীর যে ভর সেই তার যে ভরের রাশি, মানে এম সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে তার আয়তন ইন্টু রো, অর্থাৎ তার ঘনত্ব। রোটা হচ্ছে ঘনত্ব, রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। ওকে, এখান থেকে আমরা বসিয়ে দাও √2gm মানে 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর। ওকে, 8 পাই বাই 3 জি আর স্কোয়ার রো, এরকম একটা মান আসছে দেখো, জি আর স্কোয়ার রো। তো এখান থেকে বলতে পারি ভিই প্রপোর্শনাল টু √রো। ঠিক আছে, এটা আমাদেরকে অ্যাকচুয়াল বার করার কথা, যে পৃথিবী ঘনত্বের সাথে বা কোনো গ্রহের ঘনত্বের সাথে তার ঘনত্বের যে বর্গমূল তার সাথে প্রপোর্শনাল। ওকে, এটা জানতে চাইছে যে পৃথিবী পৃষ্ঠ মুক্তিবেগ পৃথিবীর গড় ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে। অ্যাকচুয়াল রাশিমালাটা হচ্ছে ভি বাই এসকেপ ভেলোসিটি, এটা ইকুয়ালস √8 পাই বাই 3 জি আর স্কোয়ার রো। ওকে, জি মানে মহাকর্ষ ধ্রুবক, আর হচ্ছে ওই গ্রহ বা পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে,
নেক্সট পরের কোশ্চেনে যাও। একার অথবা বলেছে পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, টি হলো পর্যায়কাল এবং রো হলো পৃথিবীর ঘনত্ব। দেখাও যে রো টি স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক। ধরো এটা পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে একটা পৃথিবী, মানে একটাই পৃথিবী আমাদের, যার ভর হচ্ছে এম এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে, ঘনত্ব হচ্ছে রো। এর চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ এই কক্ষপথে ধরো ঘুরছে, ঠিক আছে, এই কক্ষপথে ঘুরছে, জাস্ট এটাকে একটু গোল ভাবে নাও, বৃত্তাকার একটা কক্ষপথ, ওকে, এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং ধরো এম ভরের একটা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ এই আর ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এখান থেকে এটা হচ্ছে টোটাল এইচ, অর্থাৎ আর মানে হচ্ছে আর প্লাস এইচ। ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এই কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ওকে, এবং এর ভর হচ্ছে ছোট হাতের এম, ওকে। এখন দেখো যখন পরিভ্রমণ করছে তখন এদের মধ্যবর্তী যে মহাকর্ষ আকর্ষণ বল সেটা অভিকেন্দ্র বলের যোগান দেয়, অর্থাৎ অর মহাকর্ষীয় আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল সেটা কিসের যোগান দেয়? অভিকেন্দ্র বলে, ঠিক আছে, অভিকেন্দ্র বলে। তাহলে দেখো এখানে মহাকর্ষীয় আকর্ষণ বল মানে হচ্ছে জি ক্যাপিটাল এম ছোট হাতের এম বাই আর স্কয়ার ইকুয়াল টু, তাহলে এম ভি স্কয়ার বাই আর এটা বলতে পারি, বা এখান থেকে দেখো ভি স্কয়ার সমান আমরা লিখতে পারি জি এম বাই আর, ওকে। অর্থাৎ এখান থেকে দেখো বার করে নিচ্ছি, ভি মানে হচ্ছে এই যে কৃত্রিম উপগ্রহটা তার যে দ্রুতি, সে যে বেগে এই কক্ষপথ বরাবর ঘুরছে সেটা হচ্ছে ধরো ভি, অ্যাকচুয়ালি বেগ বলা হয় না, দ্রুতি বলা হয়, কারণ বারবার তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে ভি মানে হচ্ছে দেখো রুট জিএম বাই আর, অর্থাৎ রুট জিএম বাই আর প্লাস এইচ, ওকে। তো তাহলে আমরা জানি যে ভিটি সমান হচ্ছে 2 পাই আর, ঠিক আছে। তাহলে এখান থেকে টি মানে হচ্ছে 2 পাই আর বাই ভি, এখান থেকে বার করে নাও পর্যায়কাল টি মানে হচ্ছে দেখো 2 পাই আর, ভি মানে হচ্ছে বাই জিএম বাই আর প্লাস এইচ, তাহলে এখান থেকে দেখো 2 পাই আর বাই রুট জিএম বাই আর আর, ঠিক আছে, অর্থাৎ 2 পাই রুট আর কিউব বাই জিএম, ওকে। এখন এম মানে হচ্ছে পৃথিবীর ভর, তাহলে এম মানে হচ্ছে পৃথিবীর ভর মানে ঘনত্ব ইন্টু আয়তন, অর্থাৎ রো ইন্টু 4/3 পাই আর কিউব, ওকে, ক্যাপিটাল আর কিউব। আর খুব কাছাকাছি কক্ষপথ বলছে, তার মানে খুব কাছাকাছি কক্ষপথ হওয়ার জন্য আমরা লিখতে পারি আর মাঝ গ্রেটার দেন এইচ, খুব কাছের উপগ্রহ, ঠিক আছে, কাছের উপগ্রহ। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে আর, আর মানে আমরা প্রায় লিখতে পারি আর প্লাস এইচ, এইচটাকে নেগলেক্ট করতে পারি অর্থাৎ নেগলিজিবল, তাহলে এটা হবে প্রায় আর, ওকে। তাহলে এই জায়গাটা দেখো লিখছি, অর্থাৎ 2 পাই রুট আর কিউবের জায়গায় লিখছি ক্যাপিটাল আর কিউব, জিএম, জিএম মানে হচ্ছে দেখো 4/3 পাই আর কিউব ইন্টু রো, ওকে। এই আর কিউব কাটিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকছে দেখো রুটের ভিতরে, অর্থাৎ 2 পাই রুট, দেখো 3 উপরে চলে যাচ্ছে 3/4 পাই জি রো, ঠিক আছে, 3/4 পাই রো জি। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি এটা হচ্ছে টি, মানে টি এর মানে হচ্ছে এটা, অর্থাৎ টি স্কোয়ার মানে লিখতে পারি 4 পাই স্কোয়ার ইন্টু 3/4 পাই জি রো, মানে রো জি, অর্থাৎ রো ইন্টু টি স্কোয়ার, এটার মানে হচ্ছে দেখো 4 পাই স্কোয়ার ইন্টু 3/4 পাই জি, ওকে, এই জায়গাটা, ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রো টি স্কোয়ার মানে হচ্ছে দেখো ধ্রুবক, কেন? কারণ এই যে ডান পাশে যে তথ্যগুলো আছে, অর্থাৎ 4 পাই স্কোয়ার বাই 4 পাই মানে কাটাকাটি হলে পাই, 3 পাই বাই জি যেটা আসছে এই পুরো টার্মটা হচ্ছে দেখো ধ্রুবক, ওকে। তাহলে রো টি স্কোয়ার সমান ধ্রুবক, প্রুফড। এখানে খেয়াল রাখবে যে খুব কাছে অবস্থিত মানে এইচটা প্রায় নেগলিজিবল, প্রায় 0 ধরতে পারি, ওকে। নেক্সট পরের কোশ্চেন দেখো, অর্থাৎ 2 এর দাগের কোশ্চেন দেখো, 2 এর কোশ্চেনটা বলেছে অসংনম্য প্রবাহী কি, সন্ধিবেগ কাকে বলে? অসংনম্য প্রবাহী কি না, যে সমস্ত প্রবাহী মানে হচ্ছে গ্যাস আর লিকুইড, ঠিক আছে, তরল আর গ্যাস এই দুটোকে বলে প্রবাহী, কারণ তারা সহজে ফ্লো করে অর্থাৎ প্রবাহিত হতে পারে। তো অসংনম্য মানে হচ্ছে যারা সংনমিত হয় না, অর্থাৎ বাইরে থেকে চাপ প্রয়োগ করলেও সেক্ষেত্রে সে কুঞ্চিত হবে না বা সংনমিত হবে না। যেমন গ্যাস, একটা গ্যাস বেলুন ধরো, গ্যাস বেলুনের ক্ষেত্রে কি হয়, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেটা আস্তে আস্তে অনেকটা কুচকে যায়, তাই না? তার মানে গ্যাস বাইরের চাপের দ্বারা ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে মানে আয়তন কমে যাচ্ছে, কিন্তু তার ভরটা তো একই আছে, যে কারণে তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে, ওকে। তরলের ক্ষেত্রে কি হয়, একদিকে চাপ দিবে অন্যদিকে তরল ফ্লো করে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, অন্য দিক থেকে অন্যদিকে বয়ে চলে যাবে। অর্থাৎ তরল হচ্ছে যেমন ধরো জল, এরা হচ্ছে অসংনম্য প্রবাহিত, মানে যাদের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত প্রবাহের ঘনত্ব চাপের উপর নির্ভরশীল নয়, সাধারণত চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, ওকে। অর্থাৎ হেনরির যে সূত্র গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে, গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র সেক্ষেত্রে রো প্রপোর্শনাল টু পি, অর্থাৎ চাপ বাড়লে
এখানে ঘনত্বটাও বাড়ে, কিন্তু তরলের ক্ষেত্রে এটা মানে প্রযোজ্য নয়, অর্থাৎ চাপের উপর নির্ভর করে না, তাই তরলকে বলা হয় অসংনম্য প্রবাহী। তাহলে এক বাক্যে উত্তর হচ্ছে এই ক্ষেত্রে ঘনত্ব চাপের উপর নির্ভরশীল নয়। ওকে, নেক্সট তারপর বলেছে সন্ধিবেগ কাকে বলে? সান্দ্র তরলের ক্ষেত্রে প্রবাহিত হওয়ার সময় তাদের প্রথম দিকে দেখবে তরলটা স্থির থাকে, অর্থাৎ ধরো একটা ট্যাপ কল, এটা একটা ট্যাপ কল, ঠিক আছে, এই ট্যাপ কলের মধ্যে দিয়ে জল পড়ছে, এটা হচ্ছে ট্যাপ নল। ওকে, তো ট্যাপ কলের মধ্যে জল পড়ার সময় এই যে জায়গাটা এটা আস্তে আস্তে শুরু হয়, তারপর ছিটকা বাটকা হয়ে যায়, অর্থাৎ জলটা এভাবে কেটে কেটে পড়ে, ঠিক আছে। তো এই যে জায়গাটা এটা হচ্ছে ধারারেখ প্রবাহ। ওকে, ধারারেখ প্রবাহ দেখবে খুব স্মুথ ভাবে যখন পড়ে, মানে আস্তে করে যখন আমরা অল্প করে জলটা চালাই। আর এই যে জায়গাটা এটা হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ, বিক্ষুব্ধ প্রবাহ। তো এই যে জায়গাটা যেখানটাতে জাস্ট জলটা কাটতে শুরু করছে, মানে কি যে বেগটাতে যাওয়ার পর ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হচ্ছে বা বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হচ্ছে, অর্থাৎ তরলের যে বেগের জন্য জাস্ট ধারারেখ প্রবাহ সেটা কনভার্ট হয় কোথায়? বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ, বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হয়, সেটাই হচ্ছে সন্ধিবেগ। মনে থাকবে যে প্রবাহের জন্য, মানে তরলের ক্ষেত্রে বলা হয় অ্যাকচুয়ালি, যে তরলের যে বেগের জন্য তার ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হয়, তাকেই বলা হয় সন্ধিবেগ ওই তরলের। এই যে সন্ধিবেগ এটা ডিপেন্ড করে এই যে নলটার মধ্যে তরল পড়ছে তার যে প্রস্থচ্ছেদ ব্যাসার্ধ এবং তরলের যে সান্দ্রতা, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট আমাদের পরে কোশ্চেন দাও, 2 অথবা একটি তারের উপর তাপ প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও আয়তনের কোনো পরিবর্তন হয় না, এক্ষেত্রে দেখা হচ্ছে পয়জনের অনুপাতের মান 0.5। দেখো পয়জনের অনুপাত মানে হচ্ছে ধরো কোনো একটা রাবারকে বা একটা কোনো দণ্ডকে তুমি যদি টেনে মানে টান দাও, ঠিক আছে, টানলে কি হয় আমরা দেখেছি যে এই রাবারটা লম্বায় দৈর্ঘ্যে বেড়ে যায়, যে ডট ডট করে দেখানো হয়েছে, এটা হচ্ছে আগের অবস্থাটা, মানে এই যে কন্টিনিউয়াস লাইনে এটা হচ্ছে আগের রাবারটা ধরো, আর টানার পরে ডট ডট করে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে টানার পর, মানে এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি। আর অন্যদিকে এইটা দেখো যে ব্যাসটা, অর্থাৎ রাবারটা শুরু হয়ে যায়, কতটা শুরু হচ্ছে তার যে ব্যাসটা কমছে, আগে ছিল ধরো ক্যাপিটাল ডি আর ছোট হাতের ডি, মানে হচ্ছে ব্যাসের হ্রাস, ঠিক আছে, কতটা চেঞ্জ হচ্ছে সেটা। ওকে, তো পয়জনের অনুপাত বলছে সিগমা ইকুয়াল টু পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, অর্থাৎ এক্ষেত্রে দেখো পার্শ্বীয় বিকৃতি মানে তার যে ব্যাসটা ছিল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে কতটা অ্যাকচুয়ালি সাপেক্ষে দৈর্ঘ্যটা বাড়লো, এই যে এলটা। ওকে, এইটা অনেক সময় মাইনাস দেওয়া হয়, কারণটা হচ্ছে যে আয়তন যেহেতু একই, অর্থাৎ আয়তন মানে হচ্ছে এ ইন্টু এল, এই যে গুণফলটা মানে প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য যেহেতু একই থাকবে, তাহলে এই ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা বেড়ে গেছে, তো তার মানে এলটা বেড়ে গেছে মানে প্রস্থচ্ছেদ কমে যাবে, তো এইটা কমে যায় এটা বেড়ে যায়, এটা অনেক সময় এটাও লেখা হয় মাইনাস ডি আর বাই আর, ঠিক আছে, আমরা এটাও লিখে রাখছি। অর্থাৎ এখানে ব্যাসটাকে যদি আমরা ব্যাসার্ধ আকারে লিখি তাহলে মাইনাস ডি আর বাই আর, মানে ব্যাসার্ধের চেঞ্জ বাই অ্যাকচুয়াল ব্যাসার্ধ ডিভাইডেড বাই ডিএল বাই এল, এটাও লেখা হয় অনেক সময়। ওকে, আর মাইনাসটা দেওয়ার কারণটা বললাম যে দৈর্ঘ্য বাড়লে ব্যাসটা এখানে কমে যাচ্ছে, প্রস্থচ্ছেদটা কমে যাচ্ছে, তার জন্য মাইনাস দেওয়া হয়। তোমরা মনে রাখবে তাপ প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটাকে কেটেও বাদ দেওয়া হচ্ছে না, নতুন করে জোড়া হচ্ছে না, তার মানে তার আয়তন কোনো চেঞ্জ হবে না, টোটাল আয়তনটা কিন্তু একই থাকবে। তো এখানে দেখাতে বলেছে যে পয়জন অনুপাতের মান 0.5, ঠিক আছে। তো এখন দেখো এই তারটাকেই কল্পনা করো, যার অ্যাকচুয়াল লেন্থ ছিল এল, ঠিক আছে। তো আমরা জানি যে ভি সমান আয়তন কত হয়, এই যে এই ফর্মুলা এ ইন্টু এল মানে ধরো পাই আর স্কোয়ার ইন্টু এল। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি, এই এলটা হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, কিন্তু এখানে ছবিটা যেটা দেখাচ্ছি সেটা বোঝানোর জন্য, এটার সাথে পুরোপুরি মিল নেই, কিন্তু এইখানে যে এল লিখেছে না এল আর এই আর, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা, আর এইখানে যে এলটা লিখেছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা, সো এইটা এটা কিন্তু আলাদা, মনে থাকবে, মানে ছবি অনুযায়ী আলাদা, এই ছবিটার জন্য এইটা, আর এইটা হচ্ছে আমি যেটা ধরে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আয়তন বলেছে একই থাকবে, তাহলে ডিবি সমান 0, এর মানে হচ্ছে 2 পাই আর ইন্টু আর এর জন্য ডেরিভেটিভ ডি আর ইন্টু এল প্লাস এল এর জন্য ডেরিভেটিভ পাই আর স্কোয়ার, এল এর জন্য হবে ডিএল, ঠিক আছে, উভয় দিকে একটা করে আর কাটিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে দেখো 2, আচ্ছা পাইটা কেটে যাচ্ছে দেখো উভয় দিকে, একটা করে আর কাটিয়ে দিলাম, আর পরে থাকছে তাহলে 2 এল ডি আর প্লাস এখানে পড়ে থাকছে আর ইন্টু ডিএল সমান 0, তাহলে এখান থেকে দেখো এল ডি আর ইন্টু 2 সমান মাইনাস আর ডিএল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিআর বাই আর সমান মাইনাস ডিএল বাই এল ইন্টু হাফ, ঠিক আছে। এখান থেকে ডিআর বাই আর, ডিআর মানে হচ্ছে কতটুকু ব্যাসার্ধটা চেঞ্জ হলো, ডি ফর এখানে চেঞ্জ হওয়া অর্থাৎ ডেরিভেটিভ বোঝাতে, আর ডিভাইডেড বাই এখানে দেখো লিখতে পারি ডিএল বাই এল, এখানে একটা মাইনাস নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকছে হাফ মানে 0.5।
প্রুফড। ঠিক আছে, মনে রাখবে যখন আয়তনটা চেঞ্জ হচ্ছে না তার প্রয়োজন অনুপাতে মান হাফ হয়। ওকে, এটাই বলেছে। অর্থাৎ এক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে ইউজ করবো, আর নর্মাল যে ছবিটা দেখেছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, নেক্সট পরের জন্য 3 রুদ্ধতাপ প্রসারণের সময় কোনো কার্য সম্পাদন হয় কি, যদি হয় তবে সেই শক্তির উৎস কি? হ্যাঁ, অবশ্যই কার্য সম্পাদন হয়। দেখো, রুদ্ধতাপ প্রসারণ আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র অনুযায়ী কি জানি, যে বাইরে থেকে কোনো সংস্থাকে যদি ডিকিউ তাপ দিই তাহলে তো ইন্টারনাল এনার্জি বাড়ে ডিইউ, আর প্লাস সে বাহ্যিকভাবে কিছুটা কাজ করে ডিডব্লিউ, এটাই তো জানি। এখন রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে বাইরের যে মানে বাইরে থেকে যে তাপ আদান প্রদান এটা তো জিরো হয়, অর্থাৎ কোনো তাপ বাইরেতে যায়ও না বা বাইরে থেকে কোনো তাপ আসে না। তাহলে এক্ষেত্রে দেখো ডিইউ সমান, অর্থাৎ ডিইউ প্লাস ডিডব্লিউ এটা জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। এখন ডিইউ মানে হচ্ছে ফাইনাল অফ ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, এফ ফর ফাইনাল, আই ফর ইনিশিয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি সমান মাইনাস ইউএফ মাইনাস ইউআই, ওকে, সমান ইউআই মাইনাস ইউএফ। ওকে, তো রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে কি হয়, ধরো এখানে একটা গ্যাস আছে, ঠিক আছে, গ্যাস সিলিন্ডার ধরো। তো যখন এই সিলিন্ডারটা যখন প্রসারিত হচ্ছে, ভালো করে বোঝো, এটার মধ্যে এখানটা আবদ্ধ গ্যাস আছে। ওকে, এটা গ্যাস। তো এই সিলিন্ডারটা এখন প্রসারিত বাইরের দিকে বেরিয়ে আছে, তার মানে কে বার করছে? অবশ্যই গ্যাস নিজে কাজ করছে। তাহলে গ্যাস ঠেলে তাকে বাইরে বার করছে, বোঝাতে পেরেছি? তার মানে গ্যাস নিজে কাজ করছে, অর্থাৎ গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ, গ্যাস দ্বারা কৃতকার্য কৃতকার্য পজিটিভ, মনে থাকবে। তো গ্যাস দ্বারা যখন কৃতকার্য পজিটিভ, দ্যাট মিনস ডিডব্লিউ পজিটিভ, তাহলে ডিডব্লিউ গ্রেটার দেন জিরো, পজিটিভ মানে হচ্ছে জিরোর থেকে বেশি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি ইউআই মাইনাস ইউএফ গ্রেটার দেন জিরো, বা এখান থেকে বলতে পারি ইউআই মানে ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি গ্রেটার দেন ফাইনাল ইন্টারনাল এনার্জি। অর্থাৎ এক বাক্যে বলতে গেলে ফাইনাল ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। ঠিক আছে, ফাইনাল ইন্টারনাল এনার্জি লেস দেন ইউআই। এর মানে কি? ইন্টারনাল এনার্জি কমে যাওয়া মানে হচ্ছে, যেহেতু এটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়ে। ইন্টারনাল এনার্জি মানে গ্যাস মলিকুলগুলোর যে ভাইব্রেশনাল এনার্জি, গতিশক্তি ইত্যাদি সবগুলো মিলে হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি। তো সেক্ষেত্রে টেম্পারেচার অবশ্যই কমে যাচ্ছে, তাই ফাইনাল ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। টেম্পারেচার ডাউন করছে মানে কি? শীতল হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে এটা। অর্থাৎ এটাকে বলা হয় রুদ্ধ তাপীয় শীতলীকরণ, রুদ্ধ তাপীয় শীতলীকরণ। তো এক্ষেত্রে দেখো কাজ কিন্তু করছে, কৃতকার্য করছে। কেন করছে? এই আভ্যন্তরীণ শক্তি। তাহলে আমাদের যে কোশ্চেন গুলো যে টাইপের দিয়েছে সেটা একটা অ্যান্সার হচ্ছে যে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে কি কাজ করে? হ্যাঁ, কাজ করে। কারণটা হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ কারণ হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, আভ্যন্তরীণ শক্তির জন্য গ্যাস কিছুটা কাজ করে এবং আভ্যন্তরীণ শক্তি তার জন্য কমে যায়। এই যে ফাইনাল এনার্জিটা কমে যাচ্ছে দেখিয়েছি। আভ্যন্তরীণ এনার্জি কমে যাওয়া মানে হচ্ছে টেম্পারেচার কমে যায়, মানে হচ্ছে ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ রুদ্ধতাপ শীতলীকরণ। যেমন ধরো কোনো বাসের বা কোনো গাড়ির টায়ার যদি হুট করে বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেই জায়গাটা দেখবে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। অথবা তোমরা যখন, অর্থাৎ সাইকেলের চাকার ভাল্ব টিউবটাকে যদি হঠাৎ করে খুলে দেওয়া হয়, তখন করে জোর বাতাসটা বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানটা জলবিন্দু জমে গেছে। জলবিন্দু জমা কারণটা হচ্ছে সেই জায়গাটা খুব ঠান্ডা হয়ে গেছে, ফলে বাতাসের যে মানে জলীয় বাষ্পটা ছিল তারা ওই জায়গায় এসে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে জলবিন্দু আকারে জমা হয়। ঠিক আছে, তাহলে মনে থাকবে যে রুদ্ধতাপীয় শীতলীকরণের দ্বারা এটা হয়। অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, কাজ করে এবং এই কাজের উৎস হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ওকে, নেক্সট। অথবা তারপর বলেছে, অথবা কার্নো ইঞ্জিনের প্রতিটি পর্যায়ে চিহ্নিত করে পিভি নির্দেশ চিত্রটি অঙ্কন করে এক কথায় ব্যাখ্যা করো। আচ্ছা, এটা একটা পিভি চিত্র, এদিকে ভি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর পি। ঠিক আছে, তো এখান থেকে যে যাচ্ছে এ থেকে বি, আমি একটু লিখছি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার পুনরায় ফিরে আসছে ডি থেকে এ। ঠিক আছে, ডি থেকে এ। তো দেখো আমি কিভাবে বলছি, এ থেকে বি, এই যে লেখগুলো, এই একটা লেখ, মানে আমি এইভাবে লিখছি, এই লেখটা আর এই লেখটা, এগুলো হচ্ছে সমউষ্ণ। ঠিক আছে, সমউষ্ণ বা আইসোথার্মাল যে গ্রাফটা, সমউষ্ণ, অর্থাৎ উষ্ণতা এক্ষেত্রে একই আছে। আর তোমরা জানো যে রুদ্ধতাপীয় যে লেখগুলো একটু খাড়া হয়, মানে এই যে একটা লেখ আর এই একটা লেখ একটু খাড়া হয়, তাদের নতিটা গ্রেটার দেন 1 হয়, এটা ক্যালকুলেশন করেও দেখানো যায়। আর এই যে লেখটা, অর্থাৎ এটাকে লিখছি এই লেখটা আর এই লেখটা, এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় লেখ। ঠিক আছে, রুদ্ধতাপীয় লেখ। এবার সংকোচন নাকি প্রসারণ সেটা পরে বলছি। রুদ্ধতাপীয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো, জাস্ট অল্প করে লিখলাম। ওকে, এখন দেখো এ থেকে বি, দেখো এর ক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে ভলিউমটা এই জায়গাটায় আসবে। এটা যদি ডট ডট করে টানা হয়, আমি আর ডট ডট করে টানবো না, তাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। তো এইখান থেকে এইটা, ওকে, এইখানটা যা আয়তন, বি এতে গিয়ে আয়তনটা অবশ্যই এই জায়গাটা বেড়েছে, মানে এই দিক বরাবর বেড়ে গেছে এখান থেকে। ওকে, এটা ধরো এ থেকে বি এই দিকে গেছে ধরো, তো এই দিকে আয়তন বেড়েছে মানে কি? প্রসারণ হয়েছে। তাহলে এ থেকে বি হচ্ছে সমউষ্ণ প্রসারণ, অর্থাৎ প্রথমে সমউষ্ণ প্রসারণ, ধীরে ধীরে
তাকে সমউষ্ণভাবে প্রসারিত করে, ধীরে ধীরে প্রসারিত করার সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে তাপটা আদান প্রদান হয়, যদি তাপ বেশি থাকে তখন চলে যায়, কম থাকলে বেশি হয়ে যায়, মানে বাইরে থেকে তাপ নিয়ে নেয়, ফলে উষ্ণতাটা ব্যালেন্স করে। উষ্ণতা ব্যালেন্স করা মানে উষ্ণতাটা একই রাখে, অর্থাৎ সমউষ্ণ। আচ্ছা, বি থেকে সি দেখো, এটা অবশ্যই রুদ্ধতাপীয়, দেখো এটাও প্রসারণ, অর্থাৎ বি থেকে সি, বি পরিপ্রেক্ষিতে তার যে ইয়েটা ভলিউমটা এই জায়গায়, ধরো এখান থেকে ডট ডট করে যদি টানি এই জায়গায় পড়ছে, ঠিক আছে। সি এর পরিপ্রেক্ষিতে এটা, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভি এ, ভি এ, আর একটু আগে লিখেছিলাম এই জায়গাটা, অর্থাৎ বি এর পরিপ্রেক্ষিতে যে ভলিউমটা এটা হচ্ছে ভি বি, ওকে। আর সি এর পরিপ্রেক্ষিতে ভলিউমটা ভি সি, ওকে। খেয়াল করো ভি বি থেকে ভি সি ডান দিকে গেছে মানে বেড়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় মানেই বুঝতে পারছো যে খুব দ্রুত প্রসারণটাকে ঘটাতে হয়, যাতে করে তাপের কোনো আদান প্রদান হওয়ার সুযোগ না পায়, মানে টাইমটা না পায়। আচ্ছা, সি থেকে ডি, এইটা পরিপ্রেক্ষিতে আমি ভলিউমটাকে লিখছি ভি ডি, ঠিক আছে। তাহলে সি থেকে ডি দেখো, ভি সি এখানে আর ভি ডি এখানে, মানে হচ্ছে সি বিন্দুতে যে ভলিউম আর ডি বিন্দু ভলিউম দেখো অনেকটা কমে গেছে না, সি থেকে বাঁ দিকে আসতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে সংকোচন, এবং কিভাবে এটা হচ্ছে সমউষ্ণ লেখ, তাহলে সি থেকে ডি হচ্ছে সমউষ্ণ সংকোচন, সমউষ্ণ সংকোচন বা সংনমনও বলতে পারো, ঠিক আছে, সংকোচন। আবার দেখো ডি থেকে এ যে যাচ্ছে, দেখো ডি এর পরিপ্রেক্ষিতে ভিডি মানে ভলিউমটা এখানে, এর পরিপ্রেক্ষিতে ভলিউমটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটা এটা আমি আর ডট ডট করে এখানে টানলাম না, ওকে। এইটা তো ভিডি থেকে ভিএও তো কমে গেছে, মানে বাঁ দিকে আসছে, অর্থাৎ এই বরাবর তো ভিটা বাড়ছিল এক্স অক্ষ বরাবর, তাহলে এটাও দেখো সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। তো এই চারটে প্রসেসের মাধ্যমে কার্নো ইঞ্জিনটা সম্পন্ন করে, ফলে সেটা একটা প্রত্যাবর্তক ইঞ্জিন আর কি। মনে রাখবে এইভাবে যদি একটা আদর্শ ইঞ্জিন তৈরি করা যায়, সেটা হচ্ছে প্রত্যাবর্তক ইঞ্জিন। এইটুকুই তোমরা করবে, এর বেশি লেখার দরকার নেই। আচ্ছা, দু এক কথায় ব্যাখ্যা করতে বলছি, দু এক কথায়, ঠিক আছে। আমরা ওই দু এক কথাই বলেছি, বেশি বলবো না, 4-5 কথা বলবো না, তাই তো, দু এক কথা বলবো, ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, 4-এর দাগ। 4-এর কোশ্চেনটা পড়ো, বলেছে যে গ্যাসের গতীয় তত্ত্বের ধারণা থেকে দেখাও যে একটি আদর্শ গ্যাসের অণুর গড় গতিশক্তি ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, ওকে। তো যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন, আমরা সেইটুকু প্রমাণ করব। আমরা জানি যে ধরো একটা আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাস আছে, ঠিক আছে, এটা ধরো একটা আবদ্ধ পাত্র, এর মধ্যে গ্যাস অণুগুলো আছে, ওকে। তো এই গ্যাস অণুগুলোর ক্ষেত্রে আমরা তো এটা ক্যালকুলেশন করেছিলাম, এই বরাবর ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, উপর দিকে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এই বরাবর যে কম্পোনেন্টটা, অর্থাৎ সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, এটা কি ছিল গো? এক্স একটা অণু পার্টিকেল, যে কোনো একটা অণু পার্টিকেলের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তার যে বেগের কম্পাঙ্ক ইউ, ওয়াই অক্ষ বরাবর বেগের যে কম্পাঙ্ক ভি, আর জেড অক্ষ বরাবর যে কম্পাঙ্ক সেটা হচ্ছে ডব্লিউ। এইভাবে সমস্ত পার্টিকেল গুলো কনসিডার করলে এক্ষেত্রে টোটাল যে গ্যাসটার ঘনত্ব, ধরো গ্যাসের ঘনত্ব রো, অর্থাৎ গ্যাসের চাপ, গ্যাসের চাপের যে রাশিমালা, সেই চাপের রাশিমালাটা অলরেডি এর আগে একটা মডেল সেট ব্যাপারে, অর্থাৎ শিক্ষা সংসদের যে নমুনা প্রশ্নপত্রটা, সেখানে আমরা এটাকে ক্যালকুলেশন করেছিলাম, ঠিক আছে। পি মানে হচ্ছে 1/3 রো সি স্কয়ার, রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব সমান হচ্ছে টোটাল ভর বাই টোটাল আয়তন, আর সিটা হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কয়ার বেগ, ঠিক আছে, অর্থাৎ গড় বর্গ বেগের বর্গমূল, ওকে। তো এখন দেখো, অতএব পি সমান 1/3, রো এর জায়গায় লিখছি এম বাই ভি সি স্কয়ার, তাহলে এখান থেকে পিভি সমান 1/3 এম সি স্কয়ার, ঠিক আছে। এখান থেকে পিভি সমান দেখো 8টি, আমাদের 1 মোল গ্যাসের জন্য এনআরটি ফর্মুলা, তো এনআরটি, তো এখানে হচ্ছে 8টি লিখবো, এনটাকে 1 ধরে, এন মানে এই যে পাত্রটার মধ্যে টোটাল 1 মোল গ্যাস আছে, ঠিক আছে। তাহলে 8টি, যদি আমরা এন ধরেও নিই কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা এনটা লিখে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তাহলে এখান থেকে দেখো এনআরটি ইকুয়াল টু 1/3 এম সি স্কয়ার, তো উভয় দিকে হাফ গুণ করে দাও, হাফ এনআরটি সমান, দেখো এটাকে লিখতে পারি হাফ ইন্টু 1/3 এম সি স্কয়ার, এই 3টাকে বাঁ পাশে নিয়ে চলে এসো, তাহলে 3/2 এনআরটি, ওকে, সমান হাফ এম সি স্কয়ার। হাফ এম সি স্কয়ার মানে তো গতিশক্তি ই, তাহলে ই সমান দেখো আমরা লিখতে পারি 3/2 এনআরটি, ওকে। বা এখান থেকে আমরা 1 মোলের জন্য যদি এনটাকে 1 লিখি, তাহলে এটাকে লিখবো 8টি, অর্থাৎ 3/2 8টি, ওকে। তো দেখো তার মানে আমরা কি পেলাম, ই সমান 3/2 এনআরটি, ঠিক আছে। তাহলে তো বলতে পারি ই প্রপোর্শনাল টু টি। এখান থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দেওয়া হয় যে উষ্ণতায় গেলে এই গ্যাস অণুগুলো গতিশক্তি 0 হয়ে যায়, মানে তার টোটাল বেগটা আরএমএস বেগটা 0 হয়ে যায়, সেটা হচ্ছে তার পরম উষ্ণতা, এখান থেকে সংজ্ঞাটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ই প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাস অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক। পরম তাপমাত্রা বলতে মনে রাখবে টিটা কিন্তু কেলভিন এককে, এটা কিন্তু কেলভিন এককে মাপতে হবে, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসে নয়, এটা মনে রাখবে, ওকে। নেক্সট পরের কোশ্চেন দেখো, 4 অথবা কোন উষ্ণতায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল,
অর্থাৎ আরএমএস বেগ 0°C উষ্ণতা এর গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। আচ্ছা, গড় বর্গবেগের বর্গমূল। তো সি এর মান রাশিমালাটা আমরা কি জানি, সি সমান একটু আগে যে লিখেছিলাম না, পি সমান 1/3 রো সি স্কোয়ার, এখান থেকেই তাহলে পিভি সমান 1/3 এখানে রো ভি সি স্কোয়ার, অর্থাৎ পিভি মানে 8টি সমান 1/3 এক মোলের জন্য আর কি। তো এটা হচ্ছে এম সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে সি স্কোয়ার সমান দেখো 3/8 বাই এম, বা সি সমান হচ্ছে রুট 3/8 বাই এম। তার মানে এখান থেকে বলতে পারি সি প্রপোর্শনাল টু রুট টি, অর্থাৎ টেম্পারেচারের বর্গমূলের সাথে সমানুপাতিক। তাহলে C1 বাই C2 এটাকে লিখতে পারি রুট, অর্থাৎ রুট ওভার অফ T1 বাই T2। এখন T1টা বলেছে 0°C, মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। আর C2টা বলেছে 2C1, অর্থাৎ আগের যে আরএমএস বেগ তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটু লিখে নাও, C বাই 2C, এটাকে 2C লিখছি, অর্থাৎ 2 ইন্টু C সমান রুট ওভার অফ T1টা হচ্ছে 273 বাই এখানে T2, এটাকে বার করবো। তাহলে এখান থেকে 1/4 বর্গ করে দাও, তাহলে এটা হবে 273 বাই T2। তাহলে এখান থেকে T2 সমান 4 ইন্টু 273, এটা কিন্তু কেলভিনে এলো, ঠিক আছে, কেলভিনে এলো। তাহলে এটাকে আমরা কি করব, 4 ইন্টু 273 মাইনাস 273 বিয়োগ করো, তাহলে আমরা পাবো ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে 4টে 273 থেকে একটা 273 বাদ, মানে হচ্ছে 3 ইন্টু 273। ওকে, অর্থাৎ 819°C। এই উষ্ণতাতে তার আরএমএস বেগটা ডবল হয়ে যাবে, ঠিক আছে, আরএমএস বেগটা দ্বিগুণ হয়ে যাবে। অ্যান্সারটা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট 5এর কোশ্চেন, গ্যাসীয় মাধ্যমে শব্দের গতি সংক্রান্ত নিউটনের সমীকরণ ল্যাপ্লাস কি সংশোধন করেন? না, নিউটনের সূত্রটা ছিল ভি সমান, যেটা ফর্মুলা হয় রুট কে বাই রো, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক কনস্ট্যান্ট, সেটা এখানে এসেছিল পি বাই রো। এবং সে ধরে নিয়েছিল যে এই গ্যাসের মধ্যে যে শব্দের বেগ যে বিস্তারণটা, সেটা সমউষ্ণ প্রক্রিয়ায় ঘটে। কিন্তু পরে দেখা গেল যে এই পদ্ধতিতে এই মানগুলো সব বসালে আসছে 280 মিটার পার সেকেন্ড, যেখানে শব্দের নর্মাল যে মান অর্থাৎ এক্সপেরিমেন্টাল মান, সেটা হচ্ছে শব্দের বেগের যে মান 332 মিটার পার সেকেন্ড। সো অনেকটা ডিফারেন্স, ফলে এটা একটা ভুল সূত্র ছিল, মানে তখন সেটা সংশোধন করেছে, অ্যাকচুয়াল ভুল নয় কিন্তু কিছুটা ভুল ছিল, ঠিক আছে। তো সেটাকে ল্যাপ্লাস সংশোধন করে দেখালেন যে এটা এত দ্রুত ঘটে, শব্দ বিস্তার এত দ্রুত ঘটে যে এখানে তাপের আদান প্রদান করার সময় পায় না, মানে সুযোগও পায় না। তো সেটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। তাই তিনি রুদ্ধতাপীয় পদ্ধতিতে গামা, অর্থাৎ যেটা হচ্ছে গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত, গামা মানে হচ্ছে সিপি বাই সিভি, অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, তো সেক্ষেত্রে এই মানটা আছে, এটা এই পুরোটাই রুটের মধ্যে আছে। তো তিনি দেখালেন এটার মান বার করে প্রায় পাওয়া গেছিল 331.2 মিটার পার সেকেন্ড, যেটা শব্দের বেগের প্রায় 332 এর কাছাকাছি। তাই এটা হচ্ছে আমাদের কারেক্টেড মান। তো তিনি কি করলেন, এই মানটা বার করার জন্য দেখো, সেক্ষেত্রে তিনি ধরে নিলেন যে রুদ্ধতাপীয় পদ্ধতিতে পি ভি কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ পি ভি টু দি পাওয়ার গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট রুদ্ধতাপীয় পদ্ধতিতে, ল্যাপ্লাস যেটা করলেন। তো আমি এখান থেকে এই যে রাশিমালাটা, আমরা কে মানে হচ্ছে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কে মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে আয়তন প্রসারণ অর্থাৎ পীড়ন মানে হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি, ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়াল আয়তনের সাপেক্ষে ডিভি মানে হচ্ছে কতটা আয়তন চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু, আচ্ছা পি এর জন্য হচ্ছে ডিপি, ওকে, প্লাস এরপর ভি টু দি পাওয়ার গামার জন্য ডেরিভেটিভ করছি গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 ইন্টু ডিভি ইকুয়াল টু 0। এখান থেকে একটু ক্যালকুলেট করবো, ভি টু দি পাওয়ার গামা উভয় দিকে কাটিয়ে দিচ্ছি, তাহলে ডিপি প্লাস গামা পি ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করলে ভি টু দি পাওয়ার -1 ডিভি ইকুয়াল টু 0, বা ডিপি সমান, আচ্ছা ডিপি সমান মাইনাস গামা পি ডিভি বাই ভি, ঠিক আছে, ডিভি বাই ভি, বা ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস গামা পি। এখানে এইদিকে মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মানে হচ্ছে আয়তন চেঞ্জ, মানে চাপ বাড়ালে আয়তনটা কমে, ঠিক আছে, সেই জন্য নেগেটিভ আসছে, চাপ বাড়ালে আয়তন কমে গেছে। তো সেক্ষেত্রে এই যে কে এর মানটা, কে এরটা পাচ্ছে গামা পি, তাহলে ভি মানে হচ্ছে দেখো রুট ওভার অফ গামা কে বাই রো, মানে গ্যাসের ঘনত্ব, তাহলে রুট ওভার অফ গামা পি বাই রো, এটা কালেকশন করেছিলেন, দিয়ে দেখিয়েছিলেন যে এটা রুদ্ধতাপীয় পদ্ধতিতে ঘটে, সুতরাং শুধু পি গুণ হবে না, গামা পিটা গুণ হচ্ছে। ওকে, নেক্সট 5 অথবা শব্দের ক্ষেত্রে ডবলার ক্রিয়া সহজে দেখা যায় কিন্তু আলোর ক্ষেত্রে ডবলার ক্রিয়া সহজে দেখা যায় না কেন? তো এটা অ্যান্সারটা একটু মুখে বলছি, তোমরা একটু বইটা দেখে নেবে বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনটা দেখে নেবে। যে শব্দের বেগ সাধারণত ডবলার ক্রিয়া পেতে গেলে শ্রোতার বেগ এবং উৎসের বেগ দুটো মোটামুটি ইকুইভ্যালেন্ট হতে হয়, ঠিক আছে, প্রায় সমতুল্য হতে হয়। শব্দের ক্ষেত্রে সেটা অ্যাচিভ করা যায়, অর্থাৎ শ্রোতার যে বেগ, যেমন ধরো বিরাট হাই স্পিডে যে ট্রেনগুলো যাচ্ছে বা জেট প্লেনগুলো যাচ্ছে, সেগুলো শব্দের বেগের থেকেও আবার বেশি চলে। ওকে, তো সেক্ষেত্রে শব্দের বেগ এবং শ্রোতার বেগ প্রায় সমতুল্য করা যায়, কিন্তু আলোর বেগটা হচ্ছে আপেক্ষিকতাবাদ অনুযায়ী আলোর বেগ হচ্ছে সব থেকে বেশি,
অর্থাৎ আমি এখানে অ্যান্সারটা করে দিচ্ছি 5-এর অর, ঠিক আছে, 5-এর অথবা। তো সি এর মান প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং এখনো পর্যন্ত আলোর বেগের থেকে বেশি বেগে চলে এমন কোনো বস্তু বিজ্ঞানীরা বলছেন যে নেই, কিন্তু বর্তমানে আবিষ্কার হয়ে গেছে। ওকে, তো সেই অনুযায়ী এখানে সি এর বেগের সমতুল্য শ্রোতা কখনোই যেতে পারে না, শ্রোতা যেতে পারে না, তাই কাটা চিহ্ন দিলাম, ঠিক আছে। তো যেহেতু আলোর বেগ এতটাই বেশি যে শব্দের বেগ যত স্পিডেই, আলোর বেগ এতটাই বেশি যে শ্রোতা যত স্পিডেই যাক না কেন, সেক্ষেত্রে আলোর বেগের সমতুল্য যেতে পারে না, ডবলার কি আর যেটা সেটা দেখা সম্ভব হয় না, ঠিক আছে। বেগটা মেন। আচ্ছা, এখানে বেগের এরপর এটাকে একটু রাশিমালা অনুযায়ী বলা যায়। দেখো, ধরে নাও এটা শ্রোতা, ঠিক আছে, শ্রোতা এইদিকে আসছে আর এটা হচ্ছে উৎস, অর্থাৎ এটা সোর্স, সরি এটা সোর্স মানে উৎস, আর এটা হচ্ছে শ্রোতা বা অবজারভার। ওকে, কম্পাঙ্কের আপেক্ষিক চেঞ্জ সেটা দেখবে, সেটা হচ্ছে এন প্রাইম সমান শ্রোতা স্থান উপরে, মনে রাখবে, বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। খেয়াল করো, আমি বলেছি যে আলোর ক্ষেত্রে কি হয়, আলোর ক্ষেত্রে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জটা তাও ধরা যায়, তাই তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জটা এখানে মানে ডবলার কে হিসাবে ধরা যায়। তারপরেও আমাদের চোখে সেটা দেখতে পারবো না অতটা, ঠিক আছে। আলোর ক্ষেত্রে কি হয়, শ্রোতার বেগ সে প্রায় নেগলিজিবল, অর্থাৎ ভি মাইনাস ভি জিরো, প্রায় ভি লাগা যায়। সোর্সের ক্ষেত্রেও যে শ্রোতা যদি ছোটে, সোর্সটা কিন্তু সেইভাবে ছুটতে হবে, তাই তো, মানে সোর্সটার বেগ যেটা সেটা কিন্তু আলোর বেগে সমতল হয় না, বোঝা যাচ্ছে কথাটা। কিন্তু আলো নিজের বেগ একটা চলে, যেটা হচ্ছে 3 × 10⁸। তার ফলে কি হয়, ভি মাইনাস ভিএস এটাও প্রায় ভি হয়ে যায়, অর্থাৎ এন প্রাইমটা হয়ে যাচ্ছে দেখো ভি বাই ভি ইন্টু এন। তার মানে এটা কাটাকুটি করলে কথা হয় এন প্রাইমটা, অর্থাৎ এন প্রাইমের মানটা হচ্ছে দেখো এন প্রাইম প্রায় এন। তার মানে কি আপেক্ষিক যে কম্পাঙ্ক সেটা কোনো চেঞ্জ হচ্ছে না, আগেই ছিল যা পরেও ছিল সেটাই, যে কারণে আলোর ক্ষেত্রে সহজে ডবলার কিয়াটা দেখা যায় না। মনে থাকবে, তোমরা একটু চেষ্টা করবে এক্সপ্রেশন ধরে এইভাবে বলা, আর মুখে যেটা বললাম সেটা স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি, দেখে নেবে, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেন পড়ো, অর্থাৎ আচ্ছা আমাদের সেকশন এ শেষ হলো, সেকশন বি শুরু হবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সূর্য, সূর্য সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, মানে এই ও বিন্দুতে, ঠিক আছে, ও বিন্দুতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। আর এই যে পি বিন্দুতে ধরো এখানে পি, এটা হচ্ছে পি বিন্দু, এই বিন্দুটা। ওকে, তো পি তে পৃথিবী ঘুরছে, তাকে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে। ওকে, তো সেক্ষেত্রে এদের মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে এই কথাটা লিখে দেবে শুধু, মহাকর্ষীয় আকর্ষণ বল যোগান দেয় অভিকেন্দ্র বলের, ঠিক আছে, অভিকেন্দ্র বলের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ছবিটা একটু পরে মুছে দেবো, কারণ এতটা জায়গা নিলে আমি লিখবো কোথায়, তাই না। তো তোমরা সেটা বুঝে নাও একটু, এখন ছবিটা আঁকা থাকছে। তো তাহলে জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান জি এম বাই আর। ওকে, তাহলে জি এম বাই আর তার রুট করে দিলে কি হয়, ভি। আর আমরা জানি যে 2 পাই আর ইকুয়াল টু ভিটি, অর্থাৎ এই যে পৃথিবী ধরো ভি দূরত্বে এই সূর্যকে প্রদক্ষিণ করছে, আর তার জন্য যে টাইমটা হচ্ছে টি, অর্থাৎ পুরো এক পাক ঘুরতে তার যে টাইমটা লাগছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। ওকে, তাহলে দূরত্ব ইন্টু সময়, এই দুটো গুণফল হয় 2 পাই আর, অর্থাৎ এখান থেকে লিখতে পারি টি সমান হবে দেখো 2 পাই আর বাই ভি, এই ভি এর মানটা এখান থেকে বসিয়ে দাও এই জায়গা থেকে, বা টি সমান 2 পাই আর বাই রুট জি এম বাই আর। ওকে, তাহলে এই এমটা হচ্ছে সূর্যের ভর কিন্তু, ঠিক আছে, কেন্দ্রে যে থাকবে তার ভর হচ্ছে এম। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 পাই আর কিউব বাই জি এম। ওকে, তাহলে টি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4 পাই স্কোয়ার, এটা পাই 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউব বাই জি এম। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি টি স্কোয়ার সমান এই যে 4 পাই স্কোয়ার ইন্টু জি এম, এই পুরো রাশিমালাটাকে আমরা কে ধরে নিচ্ছি, কে আর কিউব, অর্থাৎ একটা কনস্ট্যান্ট। দেখো 4 পাই স্কোয়ারটা নিজে একটা কনস্ট্যান্ট, যেটা মহাকর্ষীয় ধ্রুবক কনস্ট্যান্ট, এমটা সূর্যের ভর সেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, অর্থাৎ এটাই প্রমাণ করতে বলেছে। দেখাও যে প্রদক্ষিণকালের বর্গ, এই যে কক্ষপথের ব্যাসার্ধ মানে সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র এই যে ডিস্টেন্স, ঠিক আছে, তার কিউবের সাথে বা ঘনের সাথে সমানুপাতিক, এটা দেখাতে বলেছে। নেক্সট 6-এর দাগে পরের কোশ্চেনে চলে যায়, অর্থাৎ 6-এর দাগের বি। এখানে বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে কত দিনে 1 বছর হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে ফর্মুলাটা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এখান থেকে আমরা করব, ঠিক আছে। অর্থাৎ ধরো এটা সূর্য, ওকে, সূর্য সাপেক্ষে পৃথিবী ধরো এই কক্ষপথে ঘুরছিল। ওকে, এই কক্ষপথে ঘুরছিল, এখন বলছে কক্ষপথটা অর্ধেক হচ্ছে, মানে এখান থেকে এটা হচ্ছে টোটাল যে ডিস্টেন্সটা, তাহলে এইখান থেকে এটা অর্ধেক, মানে এই কক্ষপথে যদি চলে আসে এই জায়গা, তাহলে বলছে দেখা হচ্ছে যে এখন মানে বছরটা সেটা কতদিন হবে, আচ্ছা কতদিন হবে সেটা বার করতে বলেছে। তো এই ধরনের প্রবলেম গুলো, এক হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স যে কমে যাওয়ার ব্যাপারটা, যেটা অবশ্যই আমরা কেপলারের সূত্রের সাহায্যে আলোচনা করব।
তোমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি পড়ে নিয়েছো যে হঠাৎ করে যদি পৃথিবীর আকৃতি বা পৃথিবীর নিজের ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় বা 1/4 ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জানি যে 24 ঘন্টা 1 পাক ঘটে, সেক্ষেত্রে পৃথিবীর আকৃতি যদি অর্ধেক হয়ে যায়, এই টাইপের প্রবলেম গুলো খুব জয়েন্টারে আসে। মনে রাখবে এগুলো একটু ভালো করে, ওইগুলোতে মানে কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেখান থেকে ব্যাখ্যা করা আই ওমেগা I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, আর এটার ক্ষেত্রে আমরা টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব এই ফর্মুলা থেকে বার করব। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে T1 বর্তমান বছরটা হচ্ছে 365 দিনে। ঠিক আছে, 365 দিন, এটা 6 এর দাগের বিয়েরটা। ওকে, তো এখন T2টা কত হবে, যেখানে R2টা বলে দিচ্ছে R1 এর অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জানি টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, কেপলারের সূত্র, একটু আগে আমরা এটা প্রমাণ করলাম, কেপলারের সূত্র। ওকে, তো সেক্ষেত্রে T2 স্কয়ার বাই T1 তার হোল স্কয়ার প্রপোর্শনাল টু R1, আচ্ছা এটা 2 লিখেছি, তাহলে এই R2 বাই R1 তার হোল কিউব। তো এই প্রপোর্শনালটাকে তখন সমান করে দেওয়া যায়, উপর নিচে কে দিয়ে গুণ করে দিয়েছি ধরে নাও। তাহলে এখান থেকে দেখো T2টা কত হবে বার করতে হবে, T1টা হচ্ছে 365 তার হোল স্কয়ার সমান R2 বাই R1, R2টা বলেছে দেখো R1 এর অর্ধেক বাই R1 তার হোল কিউব, মানে 1/8। ঠিক আছে, তাহলে এখান থেকে T2 বাই 365 সমান হচ্ছে দেখো 1/8 তার রুট। তাহলে এখান থেকে T2 মানে হচ্ছে দেখো 365 বাই √8, √8 মানে 2√2, অর্থাৎ 365 বাই 2√2। তাহলে এখান থেকে T2 এর মানটা আছে প্রায় 129 দিন। ঠিক আছে, এই মানটা একটু মনেও রাখবে ভালো করে। তার মানে ব্যাপারটা তো সেটা দাঁড়াচ্ছে যে এই পুরো পথটা ঘুরতে যে টাইম লাগছিল ছোট পথটা, এই পথটা ঘুরতে এখন অবশ্যই টাইম লাগবে কম, মানে এটা হচ্ছে R/2 ব্যাসার্ধ আর এটা ছিল ধরো R ব্যাসার্ধ। ওকে, তাহলে ছোট পথটা ঘুরতে টাইম কম লাগবে, যে কারণে 1 বছর মানে হচ্ছে 1 পাক পুরো ঘুরতে যে টাইম লাগবে সেটা হচ্ছে এখানে ততদিন। ঠিক আছে, সেটা হচ্ছে 1 বছর ধরা হচ্ছে, অর্থাৎ 129 দিনে তখন বছর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বছরটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, যেন পৃথিবী সূর্যের কাছে চলে আসে না চলে আসে তাহলেও বিপদ, আবার দূরে চলে গেলেও বিপদ। ঠিক আছে, তো না আসাই ভালো। তবে ইউনিভার্স সবসময় বাড়ছে, আমাদের যে মহাবিশ্ব অল টাইম কিন্তু এক্সপ্যান্ড করছে, সেটা অনেক থিওরি এখানে প্রুভ করছে আর কি। তো কাছে অন্তত চলে না আসাই ভালো। একই সময়ের অভাব, মানে 365 দিন সময়টাও কিন্তু অনেক কম। তোমাদের কাছে কি মনে হয় জানি না, আমার কাছে তো অনেক কমই লাগে। কখন যে বছর শেষ হয়ে যায় বুঝতেই পারি না বাবা, আর দিন যে কিভাবে পেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। যাই হোক, কাজে কাজে ব্যস্ত থাকো, নিজের পড়াশোনায় ব্যস্ত থাকো, সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে খেয়াল থাকবে না। কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে বা ধরো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা উল্টো পাল্টা স্ক্রল করতে করতে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব আলতু ফালতু কাজে ব্যয় করলে সময় পেরিয়ে যাবে, ঠিক বুঝতে পারবে না অবশ্যই, কিন্তু সময় তোমাকে পরে শিক্ষা দেবে। তাই এখন থেকে নিজেকে তৈরি থাকো। ঠিক আছে, যারা সচেতন, যারা অলরেডি সিরিয়াস আছো, ভালো করে খাটো, তোমাদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে, এই আমি বিশ্বাস করি। ওকে, ভালো করে পড়ো, একটাই কথা, ভালো করে পড়ো। আর বর্তমান যুগে চারদিকে কি ঘটছে এগুলো এখন দেখতে আমরা, তোমাদের যখন সময় আসবে তোমরা নিজের জায়গায় পৌঁছে যাবে, এটা মাথায় রাখো। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলে যাও। আচ্ছা, 6 দাগে A B হয়ে গেছে। অথবা ভূপৃষ্ঠ থেকে একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় করো, পার্কিং কক্ষপথ বলতে কি বোঝায়। ওকে, তো দেখো ধরো এটা পৃথিবী কেন্দ্র ও বিন্দুতে, আর এই P বিন্দুতে একটা উপগ্রহ, এই একটা ব্যাসার্ধ অর্থাৎ ছোট আছে R ব্যাসার্ধ, যেটা মান হচ্ছে ক্যাপিটাল R প্লাস H। ক্যাপিটাল Rটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এখান থেকে এই যে হাইটটা, ভূপৃষ্ঠ থেকে এই যে হাইটটা, সেটা হচ্ছে H। ঠিক আছে, এই Hটা কত হবে, অর্থাৎ H এর মানটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ওকে, তো যখন এইভাবে ঘুরছে, একটু আগে আমরা দেখো কয়েকটা থিওরি অলরেডি আলোচনা করলাম, তোমরা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো আশা করি এটা বুঝতে পারছো যে কি বলতে চাইছি। অর্থাৎ একটু আগে এইগুলো আলোচনা করছি, দেখো R কিউব এটা। ঠিক আছে, GM/G/R²। ওকে, তো এক কাজ করো, এটাকে লিখছি 2π√R প্লাস H তার হোল কিউব বাই R² বাই G। ঠিক আছে, তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেট করব। তাহলে এটাকে বার করে নিচ্ছি 2π/R প্লাস H তার হোল কিউব বাই G, বা এটা T, তাহলে T² সমান 2π/R তার হোল স্কয়ার ইন্টু R প্লাস H বাই G। এটাকে একটু আলাদা করে নাও, তাহলে GR² T² বাই 4π² ইকুয়াল টু R প্লাস H, বা H ইকুয়াল টু আমরা লিখছি দেখো GR² T² বাই 4π² মাইনাস R। এই রাশিমালাগুলো একটু বসাও। আর যেহেতু বলেছে ভূ সমলয় উপগ্রহ, অর্থাৎ এই যে পৃথিবী, মানে পৃথিবীর যে নিরক্ষীয় সেই বরাবর সে ঘুরছে আর কি। তো পৃথিবীর নিরক্ষীয় বরাবর একই সময়ে কিন্তু, মানে পৃথিবী একটা পূর্ণ পাক কমপ্লিট করছে যে সময় 24 ঘন্টা, মানে হচ্ছে 24 × 86,400 সেকেন্ড।
তো ওই সময়ই তাকে ঘুরতে হবে, যেখানে পৃথিবীর যে জায়গায় বসে আছে, পৃথিবীর ধরো যেভাবে ঘুরে ঘুরে যাচ্ছে সেই উপগ্রহটা সেইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। ফলে সবসময় আমরা একই জায়গা থেকে, আমরা যখন মুখটা ধরো এইদিকে, উপগ্রহ এখানে, যখন আমরা এখানে, উপগ্রহটা এই জায়গাটায়, বা ধরো যখন এখানে আছি তখন উপগ্রহটা এইদিকে, মানে আমাদের সামনেই সবসময় সেইভাবে ঘুরছে। ফলে আমরা সবসময় আমাদের সাপেক্ষে স্থিরই দেখবো তাকে। ওকে, সেটা হচ্ছে ভূসমলয় উপগ্রহ। আর পার্কিং কক্ষপথটা হচ্ছে যে কক্ষপথে ভূসমলয় উপগ্রহটা পরিভ্রমণ করছে, সেটা হচ্ছে পার্কিং কক্ষপথ। ওকে, দুটো উত্তর বলে দিচ্ছি, এরপর এটা একটা অ্যান্সার বার করছি। তো এখানে জি এর মানটা বসিয়ে দাও 9.8, ঠিক আছে। আর স্কোয়ার মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶, তার হোল স্কোয়ার। টিটা বসাও, টিটা হচ্ছে পৃথিবীর পরিভ্রমণ কাল, সেটা হচ্ছে 24 ইন্টু 86,400, ঠিক আছে, তার হোল স্কোয়ার। এই সমস্ত ডাটাগুলো বসাবে একটু। আচ্ছা, ডিভাইডেড বাই 4π², 4π² ক্যালকুলেটরে বসাতে পারবে। মাইনাস আর, আর মানে হচ্ছে এটা 6.4 10⁶ মিটার, মিটারেই বসাবে, দিয়ে পরে কিলোমিটার নিয়ে চলে আসবে। এই মানটা একটু ক্যালকুলেট করো, দেখো কত মান আসছে। আমি শুধু মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি একটু। 35,897 কিমি, অর্থাৎ এটাকে প্রায় লেখা যায় 36,000 কিলোমিটার। তাহলে পৃথিবীর সব থেকে কাছের যে উপগ্রহ, মানে ভূসমলয় উপগ্রহ, সেটার যে হবে, উচ্চতা হবে, সেটা হচ্ছে 36,000 কিলোমিটার মতো। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিমি উপরে প্রায় সে অবস্থান করছে। তবেই সে এক পাক ঘুরতে 24 ঘন্টা সময় নেবে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে চলে যাও। পরের কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা, দুটো কোশ্চেন একসাথে হয়ে গেছে। পার্কিং কক্ষপথ বললাম যে কক্ষপথে, এই যে কক্ষপথটাতে, অর্থাৎ পৃথিবীর মেরু মানে সরি নিরক্ষীয় অঞ্চলে যে ঘুরছে আর কি, পৃথিবী যদি এটা হয়, এটা এই যে নিরক্ষীয় তলটা, এই নিরক্ষীয় তল বরাবর ঘুরছে, সেটা এখানে দেখানো তো সম্ভব হচ্ছে না, তাই দ্বিমাত্রিক তলে আমরা এইভাবে দেখিয়েছি। সেই কক্ষপথটা হচ্ছে পার্কিং কক্ষপথ। দেখো, তাপীয় পীড়ন, ধরো এটা একটা দণ্ড, ঠিক আছে। এই দণ্ডটাকে যদি আমরা হিট দিই, অর্থাৎ যদি আমরা একটু বার্নারের উপরে যদি রেখে দিই, তো এটা গরম হতে থাকবে। গরম হলে কি হয়, তার আয়তন বাড়ে, দৈর্ঘ্য বাড়ে। তো এই বরাবর সে বাড়ার চেষ্টা করবে, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্যটা বাড়বে। এখন দেখো, যদি এই প্রান্ত দুটোকে আমরা এটে রেখে দিই, অর্থাৎ দেওয়ালের সাথে পুরো সেটে দিই, ঠিক আছে, বা ঝালাই করে যেভাবে আটকে দিই, মানে পুরো প্রান্ত দুটোকে ফিক্সড করে দিচ্ছি, ওখানে আর নড়াচড়া করার কোনো জায়গা নেই। ওকে, তাহলে কি হবে, এটার মধ্যে একটা তীব্র বল উৎপন্ন হবে, অর্থাৎ উভয় দিকে যথেষ্ট পরিমাণে চাপ দেবে, ঠিক আছে, তীব্র বল উৎপন্ন হবে। এবং এর ফলে প্রতি একক ক্ষেত্রফলে এর মধ্যে যে একটা পীড়ন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে, মানে বলে দিচ্ছে এইভাবে, যে কোনো দণ্ডকে তাপ দেওয়া হলে, কোনো উভয় প্রান্তে যেটা বদ্ধ, উভয় প্রান্তে বদ্ধ, ঠিক আছে, এরকম একটা দণ্ডকে তাপ দেওয়া হলে, তাপ দেওয়া হলে তো তার মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন উৎপন্ন হয়, ওকে, বা প্রতি একক ক্ষেত্রফলে যে বল উৎপন্ন হয়, অর্থাৎ পীড়ন উৎপন্ন হয়, ঠিক আছে। পীড়ন মানে প্রচন্ড ভাবে সে চাপ দিতেই থাকবে, যে কারণে দণ্ডটাকে বেঁকেও যেতে পারে, অতিরিক্ত তাপে বেঁকে যেতে পারে, যে কারণে রেল লাইন গুলো আরে কি হয়, একটু ফ্রি রাখা হয়। আর এখন যে রেল লাইন গুলো, মডার্ন রেল লাইন, সেগুলোতে নিচের যে আমাদের গ্রানাইট শিলাগুলো আরে থাকে, সেগুলোতে তাপটা শোষণ করে নেয়, তো পীড়ন উৎপন্ন হয়। এই যে ঘটনাটা, এটাকে বলে তাপীয় পীড়ন। তাহলে মনে রাখবে, তাপীয় পীড়ন। ওকে, তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে দু প্রান্ত আটকানো আছে সেই অবস্থায়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে? কাঁচের ঘনত্ব 10°C এবং 60°C তাপমাত্রায় যথাক্রমে 2.6 আর 2.59, ওই তাপমাত্রা দুটির মধ্যে কাঁচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? দেখো, আমাদের ঘনত্ব টেম্পারেচার সাথে কিভাবে পরিবর্তিত হয়, রো 0 × 1 - গামা টি, ঠিক আছে, এইভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো, এখন একটা বলেছে 10°C, অর্থাৎ রো 10 এর মানটা দিয়েছে দেখো 2.6, ঠিক আছে, মানে উষ্ণতা বাড়লে কিন্তু ঘনত্ব কমছে, কারণটা হচ্ছে আয়তন বাড়ে আর ভরটা একই থাকে। তাহলে যেহেতু রো মানে হচ্ছে m/v, অর্থাৎ ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে নিচে আয়তনটা বাড়ছে, ভি ইনক্রিজ করছে, মানে হচ্ছে রোটা ডিক্রিজ করবে, যে কারণে এখানে মাইনাস আসছে, ঠিক আছে। তাহলে দেখো, রো 10 এর মান দিয়ে দিয়েছে 2.6, এই মানটা হচ্ছে রো 0, এটা হচ্ছে 0°C উষ্ণতায় যে ঘনত্ব, 1 - গামা × 10। ওকে, রো 16 অর্থাৎ 60°C এর মানটা দিয়েছে 2.59, সমান হচ্ছে রো 0 1 - গামা × 60, ঠিক আছে। এই দুটোকে এক কাজ করো, ভাগ করে দাও, অতএব এইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আসবে 2, তাহলে এই মানটা আসছে দেখো, এটাকে ভাগ করলে এটা রো 0 কেটে আছে। কেন কাটালাম এটাকে? কারণ রো 0টা দেওয়া নেই, 0°C তার যে ঘনত্ব দেওয়া নেই, তাই এটাকে হাঁটিয়ে দাও। তো এটা হবে 1 - 10 গামা বাই 1 - 60 গামা, ঠিক আছে। উভয় দিকে এক বিয়োগ করে দিলে একটু ছোট হতে পারে, অর্থাৎ 2.6 বাই 2.59 - 1 সমান 1 - 10 গামা মাইনাস 1 - 60 গামা, এখানে -1 করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো
2.6 থেকে 2.59 বাদ দিলে কত হয় 0.01 বাই 2.59, একটু ছোট হয়ে যায় এইভাবে করলে। আর এইটা মাইনাস অফ এটা, তাহলে 1 মাইনাস 10 গামা, 1 মাইনাস 10 গামা মাইনাস 1 মাইনাস 60 গামা বাই 1 মাইনাস 60 গামা, তাহলে এটা আসলে 0.01 বাই 2.59 ইকুয়াল টু, এটা 1 কেটে যাচ্ছে, মাইনাস 10 গামা প্লাস 60 গামা, তাহলে 50 গামা বাই 1 মাইনাস 60 গামা, তাহলে গুণ করো, এটা গুণ করলে হয় 0.01 মাইনাস 60 গামা, তাহলে এটা একটু ক্যালকুলেশনটা করো, তাহলে 0.01 মাইনাস 0.6 গামা 50 ইন্টু 2.59 মানে হচ্ছে 50 দুগুণে 100, 129.5 গামা। তাহলে এখান থেকে দেখো 0.01 ইকুয়াল টু 129.5 মানে 130.1 গামা, তাহলে গামার মান হয় 0.01 বাই 131.1, ঠিক আছে, 130.1, 130.1। এখন একটা কথা বলেছে যে প্রসারণ গুণাঙ্ক আলফা হলে, প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় আমরা কি জানি, তাহলে আলফা সমান গামা বাই 3 মানে বিটা বাই 2, তাহলে এখান থেকে লিখতে পারি গামা বাই 3 বার করতে হবে, অর্থাৎ এটা আলফা, সরি আলফা সমান গামা বাই 3, তাহলে এখান থেকে দেখো আমরা বার করছি, এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, অতএব আলফা সমান গামা বাই 3 মানে 1/3 অফ 0.01 বাই 131.1, এটাকে ভাগ করো 2.56 ইন্টু 10⁻⁵, 2.56 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, এদের ইউনিটগুলো হয় পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন, পার ডিগ্রি ফারেনহাইট ইত্যাদি, ঠিক আছে। তো উত্তরটা একটু ভুল আছে, এটা দেখলাম, এইটাই অ্যান্সার, ঠিক আছে, 2.56 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। আমি একটু সাইড হয়ে যাচ্ছি, তোমরা টুকা নাও, ওকে। নেক্সট, তারপর 7-এর অথবাটা দেখো, 7-এর অথবা কি বলেছে, জল আঙ্গুলে লেগে থাকে কিন্তু পারদ লেগে থাকে না কেন? তো জলের ক্ষেত্রে এর যে তোমরা দুটো ফোর্স জানো, ধরো একটা কাঁচ দণ্ডকে জলের মধ্যে ডোবালাম, ঠিক আছে, এটা যদি জল হয় তো এই জায়গাটা জলের তলটা এরকম আকৃতি ধারণ করে না, অর্থাৎ জলটাকে টেনে তোলে। তার মানে কি, কাঁচের মধ্যে যে ফোর্স, অর্থাৎ আমি দুটো শব্দ উচ্চারণ করছি, একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ বা আসঞ্জন বল, আসঞ্জন বল, ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি FA, আর একটা হচ্ছে FC, FC বা কোয়ারসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, ঠিক আছে, কোহেসিভ ফোর্স, বা এটাকে আমি নাম দিচ্ছি না, মানে এটাই সংশক্তি বল। তো আসঞ্জন বল মানে হচ্ছে পৃথক পদার্থের অণুগুলোর আকর্ষণ বল, পৃথক পদার্থের বা ভিন্ন পদার্থের, ওকে, ভিন্ন পদার্থের অণুর বল, অণুর মধ্যবর্তী যে বল। আর সংশক্তি বল মানে হচ্ছে একই পদার্থের মধ্যে অণুগুলোর যে বল, সেটা হচ্ছে সংশক্তি বল, মনে থাকবে। যেমন ধরো যখন পারদ গোল আকার ধারণ করে, তো পারদের মধ্যবর্তী যে পারদ কণাগুলো আছে, সেই পারদ কণাগুলোর মধ্যবর্তী যে কণাগুলোর বল সেটা হচ্ছে সংশক্তি বল। অন্যদিকে পারদের সাথে কাঁচ, এটার যে বল সেটা হচ্ছে আসঞ্জন বল, মনে থাকবে। তাহলে এটাকে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, যেমন অ্যাডহেসিভ ফোর্সের উদাহরণ হচ্ছে কাঁচ আর জল আলাদা আলাদা, আর কোহেসিভ ফোর্সের উদাহরণ হচ্ছে জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, জলের অণু, ঠিক আছে, তারাই একে অপরকে, যে জলের অণু তো গোলাকার ধারণ করে আসঞ্জন বল এই সংশক্তি বলের জন্য। এখন বলেছে জল আর পারদের মধ্যে, দেখো এটা মনে রাখবে, জলের ক্ষেত্রে মানে নিজের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কম রেদার দেন এই অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়, অর্থাৎ FC লেস দেন F অ্যাডহেসিভ, মানে আসঞ্জন বলটা বেশি, অর্থাৎ জলের সাথে কাঁচের যে আকর্ষণ বলটা বেশি জলের অণুগুলো আকর্ষণ বলের তুলনায়, ফলে কাঁচ জলটাকে টেনে নেয়, ফলে সহজে ভিজিয়ে দেয়। আর পারদের ক্ষেত্রে কি হয়, FCটা গ্রেটার দেন F অ্যাডহেসিভ, অর্থাৎ তার পারদের নিজের অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল বা কোহেসিভ ফোর্স সেটা বেশি গ্রেটার দেন অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়, অর্থাৎ পারদ আর কাঁচের মধ্যে যে আকর্ষণ বল তার তুলনায় বেশি, ফলে পারদ নিজেকে গুটিয়ে নেয়, অর্থাৎ কাঁচ থেকে নিজেকে আলাদা করে নিতে পারে, ঠিক আছে, মনে থাকবে এটা। অর্থাৎ এখানে শুধু সংজ্ঞাটা মনে রাখবে, আসঞ্জন বল আর সংশক্তি বলের যে সংজ্ঞা, আসঞ্জন বল মানে হচ্ছে দুটো পৃথক পদার্থের অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে বলা হয় আসঞ্জন বল, আর সংশক্তি বল মানে হচ্ছে দুটি একই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে বলা হয় সংশক্তি বল। ওই ধারণা থেকে ব্যাখ্যাটা করবে, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেনে যাও। 7 অথবা বি, R1 এবং R2 ব্যাসার্ধের দুটি সাবানের বুদবুদ জোড়া লেগে গেলে তাদের সাধারণ তলের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, তো দেখো দুটো সাবান বুদবুদ, এটা ব্যাসার্ধ R2, এটা ব্যাসার্ধ R1, R2টা বেশি বলেছে, ঠিক আছে, R2 গ্রেটার দেন R1, R2 গ্রেটার দেন R1। এখন যেহেতু আমরা প্রেসারের যে ফর্মুলা থেকে কি জানি, অর্থাৎ 7 অর বি, অতিরিক্ত চাপ মানে হচ্ছে এই বাবলটার মধ্যে অতিরিক্ত চাপ আছে, তাই পুরো তলটা দেখো অবতল করেছে ভিতরের দিক থেকে দেখতে গেলে, এবং বাইরের যে বায়ুমণ্ডলে একটা চাপ আছে না,
তার সাপেক্ষে তাকে একটা গোলাকার ধারণ ধরে রাখতে সাহায্য করে। বেলুনের ক্ষেত্রেও তাই, বাবলের ক্ষেত্রেও সেরকম। ওকে, তো বেলুনের ব্যাপারটা আলাদা, গ্যাসের ব্যাপার থাকে। এখানে আমরা বাবলের কথা বলছি, মানে আমরা এখানে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের কথা বলছি। সেই যে পি এর রাশিমালা, পি মানে হচ্ছে এখানে R1 ব্যাসার্ধের জন্য আমরা লিখতে পারি 4s/R1, আর R2 ব্যাসার্ধের জন্য P2 মানে হচ্ছে দেখো 4s/R2। ওকে, এই এসটা হচ্ছে সারফেস টেনশন, সারফেস টেনশন। ওকে, বা পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠটান। ওকে, তো পৃষ্ঠটানের জন্য সে আটকে রাখতে পারে। এখন যদি এরা দুজনে জোড়া লেগে যায় তখন কি হয়, এই যে গোলাকার তলটা আর এই যে গোলাকার তলটা, খেয়াল করো কি হয়, এর চাপ কিন্তু বেশি, এর চাপ কম। ফলে এ কি করবে, এই জায়গাটাতে এখানে একটা অবতল আকৃতি ধারণ করবে। ঠিক আছে, এই জায়গাটাতে বেশি করে ঢুকে যাবে এর তুলনায়। ওকে, তো এই যে জায়গাটা একটা দিয়ে কমন সারফেস তৈরি করবে এইভাবে। তার মানে এ ভিতর দিকে একটু বেশি ঢুকে গেছে, কিন্তু বেশি চাপ দিয়ে ঢুকেছে, এ কিন্তু ভিতর এই দিকে চলে এসছে। ওকে, ফলে এই জায়গাটায় যে একটা সাধারণ তল তৈরি করছে, সাধারণ তল মানে এইটা, এই বাবলটার জন্য থাকবে, এই বাবলটার জন্য থাকবে, তার যে একটা বক্রতা ব্যাসার্ধ, মানে সে কিন্তু এখন বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে, সে এরকম একটা গোলাকার আকার ধারণ করবে। ওকে, এর যে বক্রতা ব্যাসার্ধ এরকম একটা গোলাকার ধারণ করবে, তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ধরো আর, ক্যাপিটাল আর আমরা ধরে নিচ্ছি। মানে এখানে আঁকার জায়গা নেই, বোঝানো হচ্ছে এই যে তলটা, এই তলটাকে যদি আমরা ডট ডট করে এইভাবে একটা বৃত্তাকার কল্পনা করে নিই, ঠিক আছে, তো সে একটা তল কল্পনা, সেক্ষেত্রে সে কিন্তু একটা তল গঠন করছে। ওকে, তো তার যে সাধারণ তল সেটা বার করতে হবে। সেটা কিভাবে হবে, যখন তারা সাম্য অবস্থায় চলে আসছে, দুটো প্রেসারের বিয়োগফল সমান অ্যাকচুয়াল প্রেসার। সাম্যাবস্থায় পি সমান পি, আচ্ছা এখন দেখো বলেছে R2 গ্রেটার দ্যান R1, তাহলে অবশ্যই P2 লেস দ্যান P1, বোঝা যাচ্ছে? কারণ দেখো P প্রপোর্শনাল টু 1/R, তো তাহলে যার আর বেশি তার প্রেসার কম, আর কম প্রেসার বেশি। যে কারণে এখানে ছোট্ট একটা সুন্দর কোশ্চেন থাকে, যে একটা ধরে নাও যে এটা একটা জাস্ট কাঁচের নল, ঠিক আছে, দু প্রান্ত খোলা, এখানে একটা ছোট বাবল তৈরি হয়েছে শ্যাম্পুর বা ধরো একটা সাবান বুদবুদ, আর এখানে একটা বড় বাবল তৈরি হয়েছে। দুটোকে জাস্ট এখানে কাঁচ নলটা দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে, এবং মাঝখানে যে স্টপ কিছু একটা ধরো আবদ্ধ করা ছিল যাতে করে বাতাসটা চলাচল করতে না পারে, এখন খুলে দেওয়া হয়েছে। কথাটা বোঝা যাচ্ছে? এই একটা নল দিয়ে জাস্ট এই ছোট বাবলটা আর বড় বাবলটা কানেক্ট করছে, কি ঘটবে? তো ঘটবে এটাই, ছোটটার তো প্রেসার বেশি, সে আস্তে আস্তে ফাঁপতে থাকবে, আরো বড় হতে থাকবে, আর এই বড়টার প্রেসার কম, সে আস্তে আস্তে চুপসাতে থাকবে। একটা টাইম আসবে সাম্য অবস্থা দুটোরই নষ্ট হবে, দুটোই ফেটে যাবে। বোঝা গেল কথাটা? অর্থাৎ ছোটটা বড় হবে, বড়টা ছোট হবে, এটা মনে রাখবে। ওকে, তো সেক্ষেত্রে দেখো আমরা তাহলে লিখছি P1 মাইনাস P2, P মানে হচ্ছে 4s/R, এই যে সাধারণ তলটা গঠন করছে এর যে বক্রতা ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে P1 মানে হচ্ছে 4s/R1 মাইনাস 4s/R2 ইকুয়াল টু 1/R, আচ্ছা 4s/R, কেটা কাটাকুটি করে নাও, তাহলে R1 R2, এখানে R2 মাইনাস R1 1/R, তাহলে R এর মান আসছে দেখো R1 R2 বাই R2 মাইনাস R1, ঠিক আছে, এটাই রাশিমালা। গুণফল বাই বিয়োগফল, অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট তারপরে কোশ্চেন কি দিয়েছে, এখানে বলেছে ব্যাপ্তি নির্ভর চলরাশি কাকে বলে? না, তাপগতিবিদ্যা যে সমস্ত চলরাশি ভরের উপর নির্ভর করে, অর্থাৎ সংস্থার যে গ্যাসের ভর, ঠিক আছে, গ্যাসের ভরের উপর নির্ভর করে, যেমন তাদের কি হচ্ছে ব্যাপ্তি নির্ভর চলরাশি বলে। যেমন হচ্ছে আয়তন, এন্ট্রপি, মোট তাপ, এগুলো হচ্ছে ব্যাপ্তি নির্ভর চলরাশি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, যে একটি আদর্শ গ্যাসের গামা দেওয়া আছে 1.67, গ্যাসটি মোলার আপেক্ষিক তাপ সিপি এবং সিবি নির্ণয় করো, দেওয়া আছে আর এর মান 2 ক্যালোরি পার মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস। ওকে, গামার মান দিয়েছে 1.67, মানে প্রায় হচ্ছে, এটাকে লিখতে পারি 1.66, মানে এটাকে প্রায় লিখতে পারি আমরা। আমাদের যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তখন তোমরা এই ট্রিক্স ফলো করবে, ঠিক আছে, আর ক্যালকুলেটর ইউজ করতে দিলে তো সোনাই সহকারে কোনো চাপ নাই। তো এটাকে আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি 5/3, ঠিক আছে, গামার মানটাকে আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। আর কি দিয়েছে, যে সিপি এবং সিবি নির্ণয় করতে বলেছে, আর এর মান দিয়েছে 2। এখন সিপি মাইনাস সিবি এটাই তো 2, তাহলে আর গামা মানে হচ্ছে সিপি বাই সিবি, এটা বলেছে দেখো 5/3। ওকে, তাহলে আমরা লিখছি সিপি সমান দেখো 5cb/3, এই মানটা ওখানে বসিয়ে দাও, এটা এখানে বসিয়ে দাও, তাহলে সিপি মাইনাস সিবি, সিপির জায়গায় লিখছি দেখো 5/3 সিবি মাইনাস সিবি সমান 2। ওকে, তাহলে এখান থেকে 5 - 3 2 এর 3 ইন্টু সিভি সমান 2, তাহলে সিভি সমান হচ্ছে আমাদের 2 কাটাকাটি করলে 3, ঠিক আছে, 3 এককটা বসিয়ে দেবে। সিপির মানটা দেখো এই রাশিমালা থেকে সিপি সমান আর প্লাস তো সিবি, তাহলে 2 প্লাস সিবি মানে 2 প্লাস 3 সমান 5, ঠিক আছে, ইউনিটটা আসবে দেখো আর এর যেটা ইউনিট সেটা সিবির ইউনিট, অর্থাৎ ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটাও তাই, ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে, আর এর যেটা ইউনিট সেটা এদের ইউনিট। একটু অ্যান্সারটা মিলিয়ে নেবে। সিবির মান এসে 3,
সিপির মান হচ্ছে 5। দেখো এটা আমরা পূর্ণ সংখ্যায় কেন পেলাম বলো তো, এই জায়গাটা পূর্ণ সংখ্যা আকারে মানে 5/3, 5টাও পূর্ণ সংখ্যা 3টাও পূর্ণ সংখ্যা এই আকারে করে নিচ্ছি, না হলে কিন্তু ক্যালকুলেশন করতে হবে কষ্ট করে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এইভাবে বার করে না। ওকে, যেমন 1.4টাকে ভেঙে নেবে 7/5 এই আকারে করে নেবে, দেখবে খুব সোজা হবে। বলেছে এন্ট্রপি কি না, কোনো সংস্থার বিশৃঙ্খলার পরিমাপক যে রাশি সেটা হচ্ছে এন্ট্রপি, ঠিক আছে, টোটাল বিশৃঙ্খলার পরিমাপক। আর মনে রাখবে যে কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা টোটাল এন্ট্রপি সবসময় বৃদ্ধি পায়, অর্থাৎ ডেল এস গ্রেটার দ্যান 0। ডেল এস মানে হচ্ছে এন্ট্রপি চেঞ্জটা সবসময় পজিটিভ, মানে বাড়বে অলরেডি। ওকে, বাড়লে তবে তো পজিটিভ হয়। আর কিছু বলেছে এখানে এন্ট্রপি বলতে কি বোঝো, মানে এখানে আচ্ছা বিশৃঙ্খলা ব্যাপারটা বলি। যেমন ধরো জলকে তুমি রেখে দাও, জল কন্টিনিউ বাষ্প হতে থাকবে, কেন হতে থাকবে? কারণ জলের মধ্যে যে অণুগুলোর গতিশক্তি বা যে ছোটাছুটি করার যে জায়গা, আর বাষ্প হয়ে গেলে কিন্তু আরো জায়গাটা বেড়ে যাওয়ার ফলে তাদের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার একটা চান্স থাকে ভালো, ঠিক আছে, মানে ছোটাছুটি করার জায়গাটা, অর্থাৎ ছোটাছুটি করার জায়গাটা বেশি পায়। অনুরূপভাবে ধরো তুমি কল্পনা করো যে এমনটা তো আমাদের হয় না, বাড়ি থেকে স্কুল বেরিয়েছো, ভালো করে মাথা ভালো করে মানে চুল টুল ভালো করে আঁচড়ে নিয়েছো, ছাঁট দিয়েছো, ঠিক আছে, তো ভালো করে থাক টাক করে বেরিয়েছো, বেশ ভালো করে জেল টেল লাগিয়ে বা একটু স্টাইল করে। তো যাই হোক, এখন তো এমনটা হয় না যে তুমি এলোমেলো মাথাতে মানে জাস্ট স্নান টান করে এলোমেলো মাথাতে স্কুল বেরোলে অটোমেটিক্যালি তোমার মাথার চুলগুলো ছাড়ানো হয়ে গেছে, মানে আঁচড়ানো হয়ে গেছে, এটা কি হয়? হয় না। অর্থাৎ তুমি ভালো করে আঁচড়ে সাজিয়ে গুছিয়ে মাথাটা নিয়ে যাচ্ছ, মানে মাথার চুলটা নিয়ে যাচ্ছ, কিন্তু কিছুক্ষণ পর দেখবে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা মস্তি আর সবকিছু মিলিয়ে সব মাথার চুল এলোমেলো হয়ে গেছে। তার মানে কি, সাজানো থেকে সে কিন্তু বিশৃঙ্খল অবস্থায় চলে যাচ্ছে। তোমাদের লাইফটা সেটাই হয়। অর্থাৎ তোমাকে বাবা মা যতই সুন্দর করে বলুক যে একটু শান্তি ভালোভাবে পড়াশোনা করতে, ডিসিপ্লিন মেনে চলতে, তোমরাও চাও যে একটু অগোছালো জীবন, তাই তো? এটা সবারই টেন্ডেন্সি। ওকে, ইভেন আমারও, আমার বাবা মা যদি বলে যে এটা করিস না বেটা, আমি বেশি করে ওটাই করি, ওটাই আমার একটা স্বভাব। ওকে, নেক্সট কি বলেছে, 8 অথবা বি রুদ্ধতাপ পরিবর্তনে একটি এক পরমাণু গ্যাসের চাপ পি, তাপমাত্রা টি এর সম্পর্ক হচ্ছে পি প্রপোর্শনাল টু টি2/c, সি এর মান নির্ণয় করো। দেখো রুদ্ধতাপ পরিবর্তনে কি হয়, পি ভি2 গামা সমান কে, মানে এটা কনস্ট্যান্ট হয়। এখন পিবি সমান এনআরটি বা পিবি সমান আরটি যদি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে লিখতে পারি আমাদের এখানে যে ফর্মুলাটা দিয়েছে সেটা পি আর টি এর মধ্যে সম্পর্ক, তার মানে ভিটা কাটিয়ে দিচ্ছে, অর্থাৎ ভি সমান এনআরটি বাই পি বসিয়ে দাও, এটাকে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে দেখো পি এনআরটি বাই পি হোল টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে পি ইন্টু পি2 আর এখানে গামা, তাহলে 1 মাইনাস গামা টি2 গামা সমান বাকি এনআর পি যা কিছু আছে আর কি, এনআর কে এগুলো সব মিলে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে মনে রাখবে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে পি ইন্টু 1 মাইনাস গামা টি2 গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন বলছে এক পরমাণু গ্যাসের জন্য গামার মানটা কত হয়, এক পরমাণু গ্যাস সেক্ষেত্রে দেখো গামার মান হচ্ছে গামা ইকুয়াল টু 1+2/f, এফ মানে ডিগ্রিজ অফ ফ্রিডম, যতটা স্বাধীনভাবে সে বিচরণ করতে পারে তার যে মাত্রা, একটা কণা কত দিকে যেতে পারে, 3 দিকে যেতে পারে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তাহলে 1+2/3 মানে এটা হয় 5/3, ঠিক আছে, 5/3। তো এই মানটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে দেখো p⁻1 মাইনাস 5/3 ইন্টু t⁻5/3 সমান কে, কনস্ট্যান্টটা কে ধরে নিচ্ছি, তাহলে এখানে t⁻5/3 বাই p⁻, এটা 1 মাইনাস 5/3 মানে -2/3, আমরা এটাকে লিখছি 2/3 সমান কে, ঠিক আছে, উভয় দিকে কিউব করে দাও, মানে কনস্ট্যান্টটাকে কিউব করে দিচ্ছি, তাহলে p⁻, আর t⁻5 বাই পি স্কোয়ার, এটা হোল কিউব করে দিলে 3 গুলো কেটে যাবে, তাহলে এটা হবে কে কিউব, মানে এটা একটা কনস্ট্যান্ট ধরো, এই কনস্ট্যান্টটাকে এম ধরে নিচ্ছি, আচ্ছা এই কনস্ট্যান্টটাকে k1 ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে লিখতে পারি t⁵ সমান পি স্কোয়ার ইন্টু k1, আমাদেরকে যেভাবে দিয়েছে যে পি প্রপোর্শনাল টু টি⁻c, আমরা লিখে রাখছি ওটা একটু, পি প্রপোর্শনাল টু টি⁻c মানে পি প্রপোর্শনাল টু টি⁻c, তাহলে এখান থেকে লিখছি পি আচ্ছা পি স্কোয়ার, হ্যাঁ পি স্কোয়ার সমান t⁵/k1, তাহলে এখান থেকে পি সমান t⁵5/2 বাই k1 মানে একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলছি পি প্রপোর্শনাল টু t⁵5/2, আর এখানে পেয়েছি মানে পি প্রপোর্শনাল টু টি⁻c, এই দুটো রাশিমালাকে জাস্ট কম্পেয়ার করো, তাহলে সি এর মান কত আসবে, সি এর মানটা হবে 5/2, অতএব সি হবে মানে এই যে কনস্ট্যান্ট মানটা সেটা হবে 5/2, ঠিক আছে। একটু ভালো করে নেবে রাশিমালটা, জাস্ট ক্যালকুলেশন দিয়ে এটার সাথে এটা কম্পেয়ার করে দেবে, আমরা লেখার জায়গা নেই যে তুলনা করে পাই অত লিখছি না, তোমরা বুঝে নেবে লিখে দেবে, তুলনা করে পাচ্ছি সি মান হচ্ছে 5/2। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলে যাও। বলেছে যে এখানে বলেছে গ্যাসের অণু স্বাধীনতা বলতে কি বোঝো, গ্যাস অণুগুলো স্বতন্ত্রভাবে যে কতগুলো দিকে সে ছোটাছুটি করতে পারে, মানে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে বিচরণ করতে পারে যতগুলো দিকে বা যতগুলো সেটাই হচ্ছে তার স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। এটাকে ডিগ্রিজ অফ ফ্রিডমও বলে। তো সেক্ষেত্রে আমি আর সংজ্ঞাটা মুখে বললাম আর লিখছি না। তো যেমন ধরো এক পরমাণু গ্যাস এই এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ জেড অক্ষ, এটা ধরো এক্স এটা ওয়াই,
এটা জেড, তাহলে এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা এফ এর মানটা হবে 3। ওকে, ধরো দ্বিপরমাণুক গ্যাস মানে হচ্ছে সে অলরেডি একটা দ্বারা বাঁধা আছে, কিন্তু এটা বুঝে নিতে হবে যে একটা বন্ধনের দ্বারা সে কিন্তু বাঁধা আছে। তাহলে এ টোটাল 3 দিকে যেতে পারতো আর এও 3 দিকে যেতে পারতো, কিন্তু এরা দুজনে মিলে একটা বন্ধন, এই যে বাঁধনটার জন্য অলরেডি কমে যাবে। মানে এখানে যে ফর্মুলাটা 3n - k, এনটা হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস, তাহলে 2 - k মানে হচ্ছে একটা বাইন্ডিং, ঠিক আছে, সেটা হচ্ছে 1 কনস্ট্যান্টও বলা হয় বা বাধা কনস্ট্যান্ট। ওকে, তো এটা হচ্ছে 5 দিকে যেতে পারবে, তাহলে তার এফ এর মানটা হয় 5 দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে। ত্রিপরমাণুক গ্যাস ধরো এইটা এটা এটা এই দিকেও যেতে পারতো, এই দিকেও যেতে পারতো, আর একটা এই দিকে আসতে পারতো, এও এই দিকে যেতে পারতো, এই দিকে যেতে পারতো, একটা এই দিকে যেতে পারতো, আবার এই অণুটা এও এই দিকে যেতে পারতো, এইদিকে একটা, তাহলে এই দিকে মিলে একটা, আবার এ অলরেডি এইখানটাতে একটা বাইন্ডিং তৈরি করবে, এই জায়গাটা একটা বাইন্ডিং তৈরি করবে, মানে 3টে বাইন্ডিংই চলে গেল, বাকি পড়ে রইলে কি দুদিকে যেতে পারে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে আঁকি ছবিটা দেখো, যে এই ত্রিপরমাণু গ্যাস, ঠিক আছে, 3টে পরমাণু, তো এটা হচ্ছে 3টে, প্রথমে তারা একে অপরের সাথে বান্ধন আছে, এবার বাকি সে এইদিকে দুটো, এইদিকে দুটো, এইদিকে দুটো, তাহলে মোট কটার দিকে যাওয়া কথা, প্রত্যেকে 3 দিয়ে, তাহলে 3n - k, 3টে পরমাণু হওয়ার জন্য 3 × 3 - k মানে হচ্ছে 3টে বান্ধন, ঠিক আছে, তাহলে 9 - 3 মানে হচ্ছে 6 দিকে যাবে, যে কারণে সে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, ঠিক আছে, এই ডিরেকশন গুলো সে যেতে পারে, আর কোনো দিকে যাওয়ার তার রাস্তা নেই। তো এক্ষেত্রে ত্রিপরমাণু গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমটা এফ সমান হচ্ছে 6। ওকে, এভাবে একটু ভালো করে মনে রাখবে। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, আচ্ছা স্বাধীনতার মাত্রা। নেক্সট বলছে 1 মোল এক পরমাণু গ্যাস এবং 1 মোল দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান নির্ণয় করো। ওকে, একটা এক পরমাণু একটা দ্বিপরমাণু, তোমরা এই যে আইডিয়াটা এক পরমাণুকের ক্ষেত্রে এখন আমি মুছে দিলাম, এফটা হচ্ছে 3, এটা ক্ষেত্রে এফটা হচ্ছে 5, এই আইডিয়াটাকে মাথায় রাখো। ওকে, তো সেক্ষেত্রে দেখো এক পরমাণু গ্যাস, তার যে ডিগ্রিজ অফ ফ্রিডম এফটা হচ্ছে দেখো 3, আর দ্বিপরমাণু গ্যাসে এফটা ডিগ্রিজ অফ ফ্রিডম একটু আগে বার করেছিলাম 5, তাহলে এক্ষেত্রে গামার মান হবে 1 + 2/f, ঠিক আছে, মানে হচ্ছে 1 + 2 এর 3 অর্থাৎ 5 এর 3 বা 1.67666, সেটা 67 হয়। আর এক্ষেত্রে হবে গামার মান হবে 1 + 2/f, তাহলে 1 + 2/5 মানে হচ্ছে 7 এর 5। ওকে, 7 এর 5 মানে হচ্ছে 1.4, 7 এর 5 মানে 1.4, ঠিক আছে, বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আগের যে ট্রিক্সটা বললাম যে কিভাবে তারা এফটা কিভাবে 3 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, এগুলো একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। নেক্সট পরেরটা কি আছে, 9 অথবা এর শক্তির সমবিভাজন নীতি। দেখো শক্তির সমবিভাজন নীতি হচ্ছে যে পরম তাপমাত্রার ক্ষেত্রে বা যে তাপীয় সাম্যাবস্থায় প্রত্যেকটা অণুর যে টোটাল গড় শক্তি, ঠিক আছে, তার টোটাল যে ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ সে কত দিকে স্বাধীনভাবে সঞ্চালিত হচ্ছে, সেই প্রত্যেকটার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে হাফ কেটি আকারে সমানভাবে বন্টিত হয়। এটা মনে রাখবে যে তাপীয় সাম্যাবস্থায় প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি তার প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সমানভাবে বন্টিত হয়। এই প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য প্রত্যেকটা অণুর জন্য এর যে এনার্জিটা মাত্রা ভাগ হয় সেটা হচ্ছে হাফ কেটি, কেবি ইন্টু টি, ঠিক আছে, বা হাফ কেটি, কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আচ্ছা এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, বা বোল্টজম্যান ধ্রুবক মানে হচ্ছে 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন। ওকে, তো এখন যদি সমস্ত অণুগুলো কনসিডার করি, ধরো এন এর সংখ্যক টোটাল অণু আছে, এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 10⁻23, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এন এ গুণ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে টোটালটা হবে ই সমান 3/2 ইন্টু এখানে কে এর সাথে এন এ গুণ হয়, আর 3 গুণ হচ্ছে কেন বলতো, দেখা যাচ্ছে টোটাল এনার্জিটা 3/2 8টি হয়, দেখো এখানটা আমরা গুণ করলে সেটাই পাবো 3/2 8টি, মনে থাকবে, অর্থাৎ 3/2 8টি, এটা হচ্ছে দেখো গ্যাস অণুর গড় গতিশক্তি। সো প্রত্যেকটা অণুর ক্ষেত্রে হবে 3/2 এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ বরাবর যাচ্ছে একটা স্বাধীন মানে এক পরমাণু গ্যাস যদি হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে হবে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষে প্রত্যেকটা দিকে যাবে এই হাফ কেটি করে, আর এক একটা অণুর জন্য এটা টোটাল গতিশক্তি হবে এটা, ঠিক আছে, তাহলে আমাদের সংজ্ঞা যখন বলবে তখন অবশ্যই এটাই বলবে, প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে তাপীয় সাম্যাবস্থায় প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি সমানভাবে, অর্থাৎ স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বন্টিত হয়, তা হচ্ছে হাফ কেটি। নেক্সট পরে কি কোশ্চেন দিয়েছে, T1 এবং T2 পরম উষ্ণতায় দুটি আদর্শ গ্যাসকে মিশ্রিত করা হলো, এক্ষেত্রে শক্তির কোনো ক্ষয় না হলে মিশ্রণের উষ্ণতা নির্ণয় করো। গ্যাস দুটি অণুগুলির ভর m1 m2 আর গ্যাস দুটো অণুর সংখ্যা n1 n2। দেখো 9 অথবা বি, T1 এবং T2 পরম উষ্ণতায়, তাহলে প্রথম গ্যাসের জন্য মোট যে এনার্জি, প্রথম গ্যাস এর জন্য মোট এনার্জি E1 সমান দেখো এটা হবে হাফ অফ এফ n1 T1, ঠিক আছে, n1 T1, এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, আর দ্বিতীয় গ্যাসের জন্য E2টা হবে হাফ অফ
এফ ইনটু T2। আর মিক্সারের ক্ষেত্রে, মিশ্রণের ক্ষেত্রে অর্থাৎ মিশ্রণের জন্য এটা হচ্ছে দ্বিতীয় গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে মিশ্রণের জন্য, সেক্ষেত্রে ই এর মানটা হয় দেখো হাফ অফ এফ। দেখো যখন মোলটা মানে গ্যাসগুলোকে মেশাচ্ছি তাদের যে মোল সংখ্যাটা যোগ হয়ে যায় N1 প্লাস ইন্টু টি। তো এখন বলছে এনার্জি কোনো ক্ষয় হয়নি, টোটাল এনার্জিটা একই আছে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ মিশ্রণের আগে মোট এনার্জি, মোট শক্তি সমান মিশ্রণের পরে মোট শক্তি, ঠিক আছে। তো তাহলে দেখো E1 প্লাস E2 ইকুয়াল টু ই বা ই টোটাল। তাহলে এখান থেকে লিখছে হাফ এফ N1 T1 প্লাস হাফ এফ N2 T2 সমান টোটাল এনার্জি হাফ এফ। আচ্ছা, এখানে মোলটা যোগ হয়ে যাবে কারণ গ্যাসটা মেশাচ্ছে মানে ভরটা অবশ্যই যোগ হচ্ছে, এখানে ভরটা কাজে লাগছে না, মোল সংখ্যাটা যোগ হয়ে যাচ্ছে বলে ইন্টু টি। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করে হয় হাফ এফটা উভয় দিকে কমন নাও, হাফ এফ মানে F/2 কমন নিচ্ছে N1 T1 প্লাস N2 T2 সমান F/2 N1 প্লাস N2 ইন্টু টি। তাহলে এখান থেকে টি সমান দেখো N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাপীয় সাম্যাবস্থায় লাস্টে যে টেম্পারেচারটা আসবে সেটা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আগের অঙ্কটার উত্তর দেখছি ভুল ছিল, ওই গামা বার করাগুলো, ঠিক আছে, এক পরমাণুক আর দ্বিপরমাণুকের ক্ষেত্রে দেখে নেবে, ওখানে উত্তরটা ভুল দেওয়া আছে। নেক্সট 10-এর দাগ, কোনো তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য 60 ডিগ্রি হলে তাদের মধ্যে পথ পার্থক্য কত হবে? দেখো দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ডেল ফাই ইকুয়াল টু টয়েস π/λ ইন্টু ডেল্টা। তোমরা মনে রাখবে কি করে, ল্যামডা একক দেখো মিটার বা সেন্টিমিটার হয়, পথ পার্থক্য মানে কি পথের দৈর্ঘ্য বোঝাই তো সেটারও এককটা মিটার বা সেন্টিমিটার, দুটো মিটার কেটে গেলে এই 2π আর ডেল ফাই এককটা একই আসবে, ঠিক আছে, এভাবে মনে রাখবে। তো সেক্ষেত্রে দেখো এখন বলেছে যে ডেল্টার মানটা বার করতে বলেছে, তাহলে ডেল ফাইটা বলেছে 60 ডিগ্রি, মানে এটাকে রেডিয়ান করে নেবে, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ, ঠিক আছে, ইন্টু ওই দিকে চলে গেলে λ/2π, তাহলে এটা হবে λ/2π। ওকে, এটাকে করবে π/3 ইন্টু ল্যামডা, আচ্ছা এটা লিখছে একটু λ/2π, তো কাটাকাটি করলে λ/6। এটার উত্তরটা ভুল হয়েছে দেখলাম, λ/12 দিচ্ছে, ওটা হবে না, λ/6, ঠিক আছে। অর্থাৎ এর যে পথ পার্থক্য সেটা হবে λ/6, এটা হচ্ছে পথ পার্থক্য। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাও। 10-এর বি, দেখাও যে একটি দুমুখ খোলা নলের মূল স্রোতের কম্পাঙ্ক সমদৈর্ঘ্যের একমুখ খোলা নলের মূল স্রোতের কম্পাঙ্কের দ্বিগুণ। আচ্ছা, 10-এর কোশ্চেন আলোচনার আগে একটু নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু একটু আলোচনাটা করি। ধরো এটা একটা তার, দু প্রান্তে বাঁধা আছে, ঠিক আছে, দুম করে আমরা বেরিয়ে দিলাম এটাকে। তো ধরে এরকম করে লুপ খানিকগুলো লুপ তৈরি করে কাঁপতে থাকবে, আবার লুপগুলো যে কাঁপতে থাকবে, ধরে নাও যে এখান থেকে কেঁপে অর্থাৎ তরঙ্গটা যাবে, তরঙ্গটা ফিরবে, আবার এখানে আসবে, ঠিক আছে। মানে আমি কি বলতে চাইছি দেখো, এই যে ধরো তারটাকে আমি ছোটই করে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে, যে তারটাকে আমি জাস্ট দুম করে মুগুর দিয়ে বেরিয়ে দিচ্ছি, কোনো একটা কিছু দিয়ে বেরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে সে কাঁপতে থাকবে, কাঁপার সময় এই লুপে কাঁপতে থাকবে। ওকে, তো এই যে তরঙ্গটা গেল, আবার এই দেওয়ালে প্রতিফলিত, ফের আবার এই ডট করে যেটা আছে এটা ডট করে ব্যাক করবে। এখন এই দুটো মানে একটা তরঙ্গ গেল, একটা এইদিকে গেল, ফের একটা এইদিকে ব্যাক করলো, দুটো যখন ওভারপোজ করবে মানে সুপারপোজ করবে বা ওভারল্যাপ করবে, তখন এই জায়গাগুলোতে তাদের কোনো বিস্তার থাকে না, তারটা এইখানে 0, আর এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম আকারে সে ওঠানামা করে তারটা, ঠিক আছে। তো এই যে পয়েন্টগুলো মানে এই যে পয়েন্টটা, এটাকে আমি নাম দিই, ধরো এটা এ, বি, সি, এখানটা ডি, এখানটা ই। তো এই যে বি এবং ডি, বি আর ডি এইগুলোতে ম্যাক্সিমাম বিস্তার নিয়ে চলে, এটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু, ঠিক আছে, বা অ্যান্টিনোড। আর এ সি ই এটাতে বিস্তারটা 0, ঠিক আছে, এক্ষেত্রে বিস্তারটা 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিস্তারটা 0। তো সেক্ষেত্রে এইগুলোকে বলা হয় নিস্পন্দ বিন্দু, মনে থাকবে কথাটা। এখন দেখো ধরো একটা লুপ, দেখো এই টোটাল যে একটা লুপ তৈরি করছে, এটা টোটাল ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটো নিস্পন্দ বিন্দু পরপর 3টে নিস্পন্দ বিন্দু হলে 3টে নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয় গো? এখান থেকে এটা, অর্থাৎ এ থেকে একদম বি পর্যন্ত, এটা ধরো সি বিন্দু, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা। আর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হলে এখানটা হবে λ/2, দুটি যদি বলে দুটি নিস্পন্দ বিন্দু তাহলে হবে λ/2, ঠিক আছে। এ থেকে সি মানে এই টোটাল তরঙ্গটা অর্ধেকটা হয়ে যাচ্ছে। আর যদি একটা সুস্পন্দ বিন্দু, ধরো এখানে ডি বিন্দুটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর এখানে একটা আছে ই বিন্দু, তো এই ডি আর এডিটা হচ্ছে নিস্পন্দ আর সুস্পন্দ, অর্থাৎ পরপর দুটো নিস্পন্দ আর সুস্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব,
ঠিক আছে, সুস্পন্দ বিন্দুর যে দূরত্ব সেটা হয়, দেখো এই টোটালটা এখানটা থেকে এতটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে হাফ ল্যামডা মানে λ/2, তাহলে এটা হবে λ/4, অর্থাৎ এটা হচ্ছে λ/4। এই আইডিয়াগুলো একটু মনে রাখো, একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, দুমুখ খোলা নল বা বদ্ধ নল যখন আলোচনা করব এগুলো একটু কাজে লাগবে। ওকে, দেখো দুটো নল নিয়েছি, একটা খোলা নল একটা হচ্ছে বদ্ধ নল, দুটোরই দৈর্ঘ্য কিন্তু এল, এটারও দৈর্ঘ্য এল এটারও দৈর্ঘ্য এল। ঠিক আছে, এখন মনে রাখবে যে এই বদ্ধ নলের যে বদ্ধ প্রান্তে সবসময় কিন্তু নিস্পন্দ বিন্দু তৈরি করবে, এই জায়গাটা কিন্তু নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, আর এই যে খোলা প্রান্ত এখানটা সুস্পন্দ বিন্দু। তাহলে আমাদের যে তরঙ্গটা ছিল, এই যে এইভাবে তরঙ্গটা ছিল না, তো এইভাবে যখন তরঙ্গটা আমরা আঁকবো এই যে নিস্পন্দ বিন্দুগুলোকে দেখাবো, আর এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, মানে এই জায়গাটা সুস্পন্দ বিন্দু যেখানে ম্যাক্সিমাম আকারে বিস্তার লাভ হচ্ছে। ওকে, তো সেটা আঁকার জন্য তরঙ্গটাকে আমরা একটু কিভাবে আঁকছি দেখো, এইখানটা সুস্পন্দ বিন্দু মানে ম্যাক্সিমাম বিস্তার, তো এইখান থেকে এটা তরঙ্গটা এইভাবে আসবে, আর এইখান থেকে এটা তরঙ্গটা এইভাবে আসবে। ঠিক আছে, একটু ভালো করে আঁকবে, মানে একটু বাঁকাবে। আমি আরেকবার ভালো করে আঁকার চেষ্টা করছি। এই জায়গাটা একটা বিন্দু, তো এইখান থেকে এটা মিলে পুরো তরঙ্গটা, এখান থেকে এটা মিলে একটা পুরো তরঙ্গ, বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা অর্ধেকটা তরঙ্গ তৈরি করেছে। আর এখানে খোলা নলের ক্ষেত্রে কি হবে দেখো, এইখানটা সুস্পন্দ বিন্দু, খোলা নলে খোলা প্রান্তে সবসময় সুস্পন্দ বিন্দু, এটা মনে রাখবে। আর বদ্ধ জায়গাতে নিস্পন্দ বিন্দু। কিন্তু এটাও তো ঠিক যে দুটো সুস্পন্দ বিন্দু পেতে গেলে ধরো এইটা একটা তার, ঠিক আছে, এইটা, তো এই একটা খেয়াল করো, এটা একটা সুস্পন্দ বিন্দু, এই একটা সুস্পন্দ বিন্দু, কারণ এই জায়গাটাতে ম্যাক্সিমাম বিস্তার, এইখানটা তো তরঙ্গটা ম্যাক্সিমাম বিস্তার। তো দুটো সুস্পন্দ বিন্দু পেতে গেলে মাঝখানে তো একটা নিস্পন্দ বিন্দু পেতেই হবে, তাই নয় কি? অর্থাৎ এটা সুস্পন্দ বিন্দু এটাও সুস্পন্দ, তাহলে এই জায়গাটা নিস্পন্দ বিন্দু একটা পেতেই হবে। দ্যাট মিনস এই জায়গাটা যখন সুস্পন্দ বিন্দু এর মাঝামাঝি কোন একটা জায়গাতে, অর্থাৎ ঠিক মিডল পয়েন্টে নিস্পন্দ বিন্দু আসবে। তাহলে আমরা ছবিটা সেইভাবে আসবো। ঠিক আছে, ওকে, এইভাবে আঁকবো। ঠিক আছে, আশা করি তোমরা ছবিটা ভালো করে বুঝতে পেরেছো। এখন এরপর আমাদের কাউন্ট করো। দেখো এটা ক্ষেত্রে কি, এটা সুস্পন্দ বিন্দু, এই জায়গাটা সুস্পন্দ। ঠিক আছে, অ্যান্টিনোড। তো সুস্পন্দ থেকে নিস্পন্দ দূরত্ব কত একটু আগে আমি আলোচনা করলাম, তাহলে সেটা অবশ্যই এল এর মান কত হবে, λ/4। তাহলে এখান থেকে ল্যামডা সমান 4l, তাহলে n0, বা এটাকে আমি n1 নাম দিচ্ছি, n1 n প্রাইম, n0 প্রাইম মানে হচ্ছে দেখো v/λ, তো c সমান তো n λ, অর্থাৎ v সমান হচ্ছে n λ, এটাই তো আমাদের ফর্মুলা। তো সেক্ষেত্রে n মানে হচ্ছে v/λ, তাহলে v/4l। ওকে, এটা একটু মনে রাখো। আর খোলা নলের ক্ষেত্রে দেখো, এইখান থেকে এটা হচ্ছে λ/4। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে λ/4, কারণ একটা নিস্পন্দ একটা সুস্পন্দ, আবার এই নিস্পন্দ সুস্পন্দ এদের মধ্যে হচ্ছে λ/4। তাহলে দেখো একটা নিস্পন্দ একটা সুস্পন্দের মধ্যে দূরত্ব λ/4, আবার একটা সুস্পন্দ নিস্পন্দ এদের মধ্যে λ/4, তাহলে টোটাল কত হচ্ছে λ/4 প্লাস λ/4 ইকুয়াল টু টোটাল এখান থেকে লেন্থটা l। তাহলে এখান থেকে λ/2 সমান l, অর্থাৎ ল্যামডা সমান এখানে আসছে 2l। তাহলে n0 প্রাইম বা n0 বলে লিখছি, এখানে n0 প্রাইম নাম দিয়েছি দুটো আলাদা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে দেখো n0 মানটা কত হয়, v/λ মানে এখানে 2l, তার মানে এটাকে লিখতে পারি 2 ইন্টু v/4l, তার মানে দেখো 2 ইন্টু n0 প্রাইম, এই যে বদ্ধ নলেরটা n0 প্রাইম, অর্থাৎ আমরা এখান থেকে লিখছি n0 সমান 2 ইন্টু n0 প্রাইম। অতএব খোলা নলের যে মূল সুরের কম্পাঙ্ক সেটা আমাদের বদ্ধ নলের দ্বিগুণ। ঠিক আছে, অর্থাৎ যেটা দুমুখ খোলা সেটাকে বলে খোলা নল, আর যেটা একটা মুখ খোলা একটা মুখ বদ্ধ সেটাকে বলে বদ্ধ নল। অতএব খোলা নলের যে কম্পাঙ্ক বদ্ধ নলের কম্পাঙ্কের দ্বিগুণ। ঠিক আছে, প্রুভড। এটুকু লিখবে তোমরা, এখানে একটু ভাষা লিখে দেবে। অতএব দুমুখ খোলা নলের যে কম্পাঙ্ক এক মুখ খোলা নলের কম্পাঙ্কের দ্বিগুণ। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাও। দেখাও যে, আচ্ছা, অথবাটা y1 সমান a sin ω1t আর y2 সমান a sin ω2t প্লাস আলফা এই রাশিমালা দ্বারা নির্ধারিত দুটি কম্পাঙ্ক সম আপতিত হলো। লব্ধ গতিতে প্রতি সেকেন্ডে কটি সরকম্প হয় তা গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করো। এখন এই দুটো যখন কোন একটা কণার উপর পড়ছে, ঠিক আছে, দুটো তরঙ্গ, এই একটা তরঙ্গ ধরে যাচ্ছে, এটা হচ্ছে y1, এর জন্য যে বিস্তার, এখানে যে কম্পনটা মানে মাধ্যমে কণাগুলোতে বিস্তারের ব্যাপারটা আসছে, এর যে বিস্তারটা ধরো y1 এর জন্য হচ্ছে এটা, আর এই একটা কম্পাঙ্ক অর্থাৎ এই একটা তরঙ্গ গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তার জন্য যে বিস্তার হচ্ছে y2, দুটোর যে লব্ধি বিস্তার এই দুটোকে যোগ করলে সেটা হচ্ছে ধরো y। ওকে, অর্থাৎ এটা এবং এটা মিলে যে বিস্তার হয় সেটা হচ্ছে y। তো সেই যে কণার বিস্তার সেটাকে আমরা লিখছি y ইকুয়াল টু, অতএব y ইকুয়াল টু y1 প্লাস y2। ঠিক আছে, তাহলে a sin ω1t প্লাস a sin ω2t প্লাস আলফা। এখন দেখো আমাদের যে একটা ফর্মুলা আছে, এখানে আসছে a sin c প্লাস sin d, মানে sin of a প্লাস b sin of a মাইনাস b, তাহলে 2 sin আমাদের cos 2 sin a cos b। ঠিক আছে, অর্থাৎ 2 sin হাফ সাম ইন্টু cos হাফ ডিফারেন্স। আমি এখানে একটু লিখে রাখছি sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin হাফ সাম মানে c প্লাস d বাই 2 cos হাফ ডিফারেন্স c মাইনাস d বাই 2। খেয়াল করো বড়টাকে আমরা c ধরবো, এটাকে c ধরো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 2 sin হাফ সাম মানে এটা প্লাস এটা, তাহলে ω2t প্লাস ω1t প্লাস আলফা বাই 2, ওকে, ইন্টু cos হাফ ডিফারেন্স, এটা মাইনাস এটা ω2t প্লাস আলফা মাইনাস ω1t
বাই টু। ওকে, এটা তো এখন এটাকে একটু আমরা সাজিয়ে নেবো। 2a cos ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2πn, এই এনটা হচ্ছে কম্পাঙ্ক, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এটাকে লিখছি দেখো, ওমেগার জায়গায় 2π লিখছি, 2πn1, টিটা কমন নিচ্ছি, প্লাস টু, আচ্ছা মাইনাস আছে, কসেতে মাইনাস আছে, তো এটা n2 মাইনাস 2πn2, ঠিক আছে, একটু সাজাচ্ছি, টি বাই টু, ওকে, প্লাস আলফা বাই টু, এটা এটা আর সাইনের জন্য লিখছি ইন্টু সাইন, এখানে দেখো 2πn1 প্লাস 2πn2 ইন্টু টি বাই টু, আচ্ছা প্লাস আলফা বাই টু একটা রাশিমালা আছে। ওকে, তো এই জায়গাটাকে আমরা একটু ভালো করে লিখে দিচ্ছি। তাহলে এটাকে 2a cos, এই পুরো মানটা এটাকে বিস্তার আকারে লিখছি, a সাইন অফ, দেখো 2πn1 প্লাস n2 বাই টু, এটাকে n লিখছি, ঠিক আছে, n মানে হচ্ছে দুটোর যে কম্পাঙ্কের গড়, n2 বাই টু। ওকে, তাহলে এখান থেকে লিখছি 2π মানে হচ্ছে 2 কাটবে, তাহলে পাই ইন্টু n টি প্লাস আলফা বাই টু, এটা ঠিক আছে। এখন এর রাশিমালাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে বোঝো। তাহলে এর রাশিমালাতে যে কম্পাঙ্ক, বিস্তারের যে কম্পাঙ্ক, অর্থাৎ বিস্তারের যে কম্পাঙ্ক, বিস্তারের জন্য মানে এর রাশিমালাটা কি দিচ্ছে, এই 2a পুরোটা, তো সেক্ষেত্রে 2a সমান হচ্ছে দেখো 2a cos, এটাকে একটু ভাগ করে নাও, 2 দিয়ে কেটে গেলে পাই কমন যাচ্ছে, n2 মাইনাস n1 টি প্লাস আলফা বাই টু, ঠিক আছে, এই রাশিমালাটা। তো এইটা যখন কসের মান যদি 0 হয় তাহলে এই বিস্তারটা 0 হবে, পুরো মানটা 0 হবে। কসের মান যদি ম্যাক্সিমাম হয়, পুরো মানটা ম্যাক্সিমাম। আচ্ছা, 0 পুরোপুরি না হলেও কিছুটা কাছাকাছি 0 যায়, পর্যায়ক্রমে যে দুটো একই, মানে আমাদের সরকম্পের সংজ্ঞা কি বলা হয়, যে দুটো একই কম্পাঙ্ক, দুটো একই বিস্তারের কিন্তু কম্পাঙ্ক আলাদা। দেখো এটা বিস্তারটা একই এ, এটা ওমেগা 1, এটা ওমেগা 2, ঠিক আছে, বিস্তারটা আলাদা, বিস্তারটা একই কিন্তু কম্পাঙ্ক আলাদা। এরকম দুটো তরঙ্গ পরস্পর সুপারপোজ করলে যে লব্ধি তরঙ্গের প্রাবল্যটা বা বিস্তারটা কন্টিনিউ বাড়া কমা করতে থাকে, অর্থাৎ এই যে রাশিমালাটা ধরে বাড়া কমা করতে থাকে, সেটা হচ্ছে সরকম্প ঘটনাটা, ঠিক আছে। ধরো এরকম দুটো পয়েন্ট খুঁজে বার করতে যেখানে মিনিমাম বিস্তার, ঠিক আছে, মিনিমাম বিস্তার, তো সেক্ষেত্রে এটা 0, তাহলে এটা যখন 0 কোন কোন মানে হয়, অর্থাৎ cos অফ পাই ইন্টু n2 মাইনাস n1 ইন্টু টি প্লাস আলফা বাই টু, এই মানটা পাই বাই টু তে 0, 3π বাই টু তে 0, ঠিক আছে, এই দিকটা মুছে দিচ্ছি এরপর, তো 3π বাই টু তে 0, 5π বাই টু। ওকে, তাহলে ধরো দুটো আলাদা টাইমে তো 0 আসছে, আলাদা টাইম, একটা ধরো টি ওয়ান টাইমের জন্য যখন 0 করছি, তাহলে এই যে মানটা এটা কি হবে, অবশ্যই পাই ইন্টু n1 মাইনাস n2 ইন্টু টি ওয়ান সমান আমরা লিখছি দেখো পাই বাই টু। খেয়াল করে এখানে আলফা বাই টু এটাকে 0 ধরে নাও, ঠিক আছে, জাস্ট একটা মানে ইপক এটা। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে টি ওয়ান এর মানটা আমরা লিখতে পারি যে এখানে লিখছি দেখো 1/2 ইন্টু n1 মাইনাস n2, ঠিক আছে। একইভাবে যখন 3π/2 থেকে আবার 0 হচ্ছে, তাহলে n2 মাইনাস n1, আচ্ছা এটা n2 মাইনাস n1 ইন্টু পাই ইন্টু টি2 সমান হচ্ছে 3π/2। তাহলে এখান থেকে দেখো টি2 মানটা আমরা পাচ্ছি 3/n2 মাইনাস n1 ইন্টু 2, ঠিক আছে। তাহলে দুটো টাইমের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে সরকম্প তৈরি হচ্ছে, সেটা ডিফারেন্সটা কত আসছে, অর্থাৎ দুটো যে পরপর টাইম, টি সমান দেখো টি কোনটা বেশি, এই টাইমটা না এই টাইমটা, অবশ্যই এই টাইমটা, টি2 মাইনাস টি1, এই সময়ে সরকম্প মানে হচ্ছে দেখো সেই সরকম্পটা হচ্ছে 3/2 ইন্টু n2 মাইনাস n1, ঠিক আছে, মাইনাস এটা 1/2 ইন্টু n2 মাইনাস n1। ওকে, তাহলে এটা হবে 2/2 ইন্টু n2 মাইনাস n1, তাহলে 1/n2 মাইনাস n1। তাহলে একক সময়ে যে সরকম্প সেটাই আমাদের রাশিমালা, একক সময়ে প্রাবল্যের যে এটা সেটাই তো সরকম্প, একক সময়ে সরকম্প বলা হয়। তো সেটা হচ্ছে দেখো 1/t, তার মানে এটা আসবে n2 মাইনাস n1, এই রাশিমালাটা একটু প্লট করবে। আচ্ছা, আলফাটা যদি রাখতে ক্ষতি কিছু হতো না, এই দিকটা আলফাটা বিয়োগ হয়ে যেত, লাস্টে গিয়ে কিন্তু বিয়োগ হয়ে যাবে, বুঝতে পারলে। দেখো এটাকে যদি আমরা, সরকম্প তো শুধুমাত্র কম্পাঙ্কের ব্যাপার, এখানে আলফার সাথে বা যে কণার দশা পার্থক্য তার সাথে কিছু যায় আসে না। দেখো আমরা এখানে আরেকবার রাশিমালাটা দেখাচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, নিচেগুলো মুছে দিয়ে এই যে এই রাশিমালাটা, তাহলে একবার লিখবো আমরা টি2 মানে এই জায়গাটা থেকে, টি1 মানে হচ্ছে দেখো লিখছি 1/2 n2 মাইনাস n1 মাইনাস আলফা বাই টু, আর টি1টাকে লিখছি দেখো 3/2 n2 মাইনাস n1 মাইনাস আলফা বাই টু, দুটোকে বিয়োগ করে দেখো আলফা বাই টু কেটেই যাবে, অর্থাৎ টি সমান টি2 মাইনাস টি1 যখন বার করবে তখন দেখো এখানে পড়ে থাকবে 1/n2 মাইনাস n1, ঠিক আছে। অর্থাৎ এই রাশিমালাটা ফের আবার ফিরে আসবে, তাই আলফা বাই টুটা 0 ধরো বেটার। ওকে, নেক্সট পরে কোশ্চেনে যাও। আমাদের গ্রুপ সি ঢুকে গেছি, ঠিক আছে।
তোমরা চেষ্টা করবে যে গ্রুপ সিটাকে আগে ফলো করা, গ্রুপ সি, তারপর গ্রুপ এ, তারপর গ্রুপ বিটাকে ফলো করার চেষ্টা করবে, বুঝলে? তার কারণটা যে গ্রুপ সি তে কোশ্চেন সোজা দেয় এবং ছোট ছোট পার্টে ভাগ করে দেয়। গ্রুপ এ তো শর্ট কোশ্চেন থাকে, তবে অল্প ব্রড থাকে। আর গ্রুপ বি 3 নম্বরের কোশ্চেন তো সব থেকে বেশি বড় দিয়ে দেয় ওখানে, মানে পুরো 3 নম্বর এরকম হয় যে পুরো 3 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়। আর যদি সহজ পেয়ে যায় তখন তোমাদের প্রায়োরিটি অনুযায়ী ফলো করবে, না হলে সি তারপর এ তারপর বি। ওকে, এটাতে অনেকটা সুবিধা পাবে দেখবে। নেক্সট, তারপরে কোশ্চেন দেখো 11 দেখা কোশ্চেন, স্টিফান বোলজম্যান সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র প্রতিষ্ঠা করো। তো স্টিফান বোলজম্যান সূত্রটা কি গো? যে একক ক্ষেত্রফলে আর একক সময়ে যে পরিমাণ হিট রেডিয়েট হয়, মানে তাপ শক্তি বের হয়, সেটা মানে হচ্ছে ই সমান সিগমা T⁴ মাইনাস T⁴। এই সিগমাটা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। ওকে, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রফলের জন্য এ ক্ষেত্রফলে যে একক সময় বা টি সময় যে এনার্জি বেরোবে ই সমান দেখো, আচ্ছা একক সময় কেন বলছি, নিউটনের সূত্রে ওই একক সময় কথাটাই বলা আছে, ঠিক আছে? সেটা হবে সিগমা এ T⁴ মাইনাস T⁴। ওকে, আর নিউটনের শীতলীকরণ সূত্র যেটা হচ্ছে নিউটনস কুলিং ল, ঠিক আছে? নিউটনের শীতলীকরণ সূত্র সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক এবং বস্তুর মধ্যে তাপমাত্রা পার্থক্য যদি খুবই কম হয়, ঠিক আছে, তাহলে তার যে তাপ বিকিরণের হার বা ডিকিউডিটি প্রপোর্শনাল টু ওদের মধ্যবর্তী যে ডিফারেন্স, অর্থাৎ পারিপার্শ্বিক ও বস্তুর যে তাপমাত্রার পার্থক্য তার পার্থক্যের সাথে সমানুপাতিক, এটাই বলেছে। তো এখন দেখো এইটা থেকে আমরা স্টিফেন বোলজম্যান সূত্র থেকে লিখছি, স্টিফেন বোলজম্যান সূত্র থেকে কি লিখছি গো? দেখো এটাকে আমরা লিখতে পারি ই সমান সিগমা এ T⁴ মাইনাস T⁴। এটাকে ভেঙে নাও, সিগমা এ T⁴ টা T² মাইনাস T⁴, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা T² প্লাস T⁴। ঠিক আছে, এটাকেও আবার ভেঙে নাও, সিগমা এ T প্লাস T⁴ T মাইনাস T⁴ ইন্টু T² প্লাস T⁴। এখন বলেছে পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্য খুবই কম, মানে কি T প্রায় T⁴ যদি ধরে নিই, তাহলে আমরা T প্লাস T⁴ এটাকে প্রায় 2T⁴ বসে নেবো, ঠিক আছে? আর T মাইনাস T⁴টা 0 করবো না, খুবই কম আর কি, মানে পার্থক্যটা খুবই কম। তাহলে এক্ষেত্রে দেখো সিগমা এ এটাকে 2T⁴ বসাও, এটা একটা কনস্ট্যান্ট, T⁴টা কনস্ট্যান্ট, এটাকে T মাইনাস T⁴ বসাও, এটাকে 2T⁴² বসাও, মানে T² প্লাস T⁴² মানে হচ্ছে 2T², এটা ই। তাহলে এখান থেকে দেখো ই সমান সিগমা এ 2 দুগুণে 4 4T⁴³ ইন্টু T মাইনাস T⁴। ওকে, বা এখান থেকে ই সমান সি ইন্টু T মাইনাস T⁴। খেয়াল করো আমি ইটাকে কি ধরে রেখেছি, যে একক সময়ে এ ক্ষেত্রফলে যে এনার্জি আছে, কিংবা তোমরা এটাই ধরবে, আচ্ছা এটা তাহলে ই প্রাইম নাম দিতে হবে, এটা একই নয়, একক ক্ষেত্রফলে একক সময়ে, এটা হচ্ছে এ ক্ষেত্রফলে একক সময় ই প্রাইম, তাহলে এটা ই প্রাইম নাম দিচ্ছি, ঠিক আছে? ই প্রাইম। তো ই প্রাইমটা তখন হচ্ছে একক সময় মানে হচ্ছে ডিকিউডিটি। ওকে, অতএব ডিকিউডিটি প্রপোর্শনাল টু T মাইনাস T⁴। প্রুফড, এটাই নিউটনের শীতলীকরণ সূত্র। ওকে, যে পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে বস্তুর টেম্পারেচার পার্থক্য খুব বেশি না হলে তার যে তাপ বিকিরণের হার সেটা মানে প্রপোর্শনাল টু হচ্ছে এখানে ওদের উষ্ণতা পার্থক্য সমান। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে পরিবহন পদ্ধতিতে কিন্তু তাপ বিকিরণ মানে তাপ পরিবহন চলবে না, শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে। আর 2 নম্বর শর্ত হচ্ছে উষ্ণতা পার্থক্যটা খুব কম হতে হবে। দুটো শর্ত নিউটনের শীতলীকরণ সূত্রের ক্ষেত্রে মনে রাখবে যে এক, তাপমাত্রার পার্থক্য খুব বেশি হওয়া চলবে না, আর 2 নম্বর হচ্ছে যে বিকিরণ পদ্ধতিতে তাপ বিকিরণ হবে, পরিবহন নয়। কিন্তু পরিবহন মানে অন্য কোনো পদার্থ দেওয়া চলবে না, ঠিক আছে? যেমন দেখবে শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে খেয়াল করবে, শীতকালে তো আমাদের চায়ের কাপ তাড়াতাড়ি ঠান্ডা হয়, গ্রীষ্মকালে দেখবে সেই তুলনায় কম ঠান্ডা হয়। তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে চারপাশে তাপমাত্রা বেশি থাকে, তো দুটোর মধ্যে যে টেম্পারেচার, অর্থাৎ চায়ের কাপ যে চা আর হচ্ছে পারিপার্শ্বিক টেম্পারেচার, তাদের দুটো ডিফারেন্স গ্রীষ্মকালে কম, শীতকালে বেশি। তো যে কোনো শীতকালে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাও। একটি আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে নিউ এম বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি হবে? ওকে, তো ল্যামডা এম এর সাথে যে গ্রাফটা এখানে মনে হবে, ল্যামডার সাথে টি এর যে গ্রাফ সেটা এইভাবে হয়। তো দেখো এই জায়গাগুলোতে ল্যামডার মান, ল্যামডা m1 এটা হচ্ছে T3 T2 T1, ঠিক আছে, এটা T4 T3 T2 T1। তো T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T4 গ্রেটার দ্যান এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ল্যামডার সাথে গ্রাফ। এখন যেহেতু মানে ওই যে স্টিফেন বোলজম্যানের সূত্র ল্যামডা m ইন্টু টি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন ল্যামডা মানে কি সি বাই নিউ এম ইন্টু টি সমান কনস্ট্যান্ট। ওকে, মানে কে ধরে নাও, তাহলে এখান থেকে লিখতে পারি টি বাই নিউ এম সমান কনস্ট্যান্ট। সিটা তো আলোর বেগ,
মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তাহলে সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো যে বিকিরণ করে যত টেম্পারেচার বাড়ে তার তরঙ্গ দৈর্ঘ্য কমে। এটা হচ্ছে আমাদের সূত্রটা, কৃষ্ণ বস্তু বিকিরণের যে সূত্র, যে যত বেশি টেম্পারেচার, দেখো এটা এই গ্রাফটা সব থেকে হাই এবং চূড়াটা দেখো আরো সরেছে, এই চূড়াটা আরো দূরে সরে গেছে, এটা আরো দূরে সরে গেছে, এর যে মেন চূড়া আরো দূরে সরে গেছে। এটা λm1, λm2, λm3, λm4, এইভাবে। না ভুল বললাম, আচ্ছা এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো ল্যামডা গুলো দেখো তত কমছে, ঠিক আছে। ল্যামডা গুলো λ4 লেস দ্যান λ3 লেস দ্যান λ2 লেস দ্যান λ1, অর্থাৎ যে এনার্জি গুলো বিকিরণ করছে মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো বিকিরণ করছে যত বেশি উত্তপ্ত তত তার ল্যামডা কম, মানে এনার্জি বেশি মনে রাখবে, এই নিউটা বেশি হচ্ছে। তো খেয়াল করো এই যে মানটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারি নিউ এম প্রপোর্শনাল টু টি। ওকে, তাহলে কম্পাঙ্ক টেম্পারেচার সাথে প্রপোর্শনাল, যে কারণে এটা একটা সরল লেখা হয়, মূল বিন্দুগামী এটা টেম্পারেচার, এদিকে নিউ এম, এটা জাস্ট একটা মূল বিন্দুগামী সরল লেখা, নিউ এম প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, মনে থাকবে। ল্যামডা এর গ্রাফটা মনে রাখবে, কৃষ্ণ বস্তু বিকিরণের ভিনের যে সূত্র, এটা হচ্ছে ওয়াইনের সূত্র, ওয়াইনস ল বা ভিনের সূত্র বলা হয়, বাংলা উচ্চারণ করলে ভিন হয়। আর এটা হচ্ছে আমাদের নিউ এম এর সাথে যে মানে কম্পাঙ্ক, এটা দেখে আমার একটা গামার মতো লাগছে, নিউ, ঠিক আছে। কম্পাঙ্কের সাথে টেম্পারেচার যে সূত্র সেটা হচ্ছে এটা। ওকে, পরে কোশ্চেন। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে 64,800 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে এর ফল কি হবে? স্টিমের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম, আর বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, দেখো প্রথমে বলেছে যে 64,800 ক্যালোরি তাপ নিচ্ছি, মানে একবার বোঝার চেষ্টা করো যে এখানে স্টিমটা আছে, ঠিক আছে, এখানে স্টিম আছে, এটা হচ্ছে স্টিম, স্টিমের উষ্ণতা হচ্ছে সেখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিম, সে প্রথমে দেখো প্রথমে জলে কনভার্ট হবে 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম, ঠিক আছে। আর এ এখন জলে কনভার্ট হবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে, তার জন্য তো একটা হিট ছাড়বে, তাই না, 100 ডিগ্রি সেলসিয়াসের জল। ওকে, তার জন্য যে তাপটা ছাড়বে সেটা তার লিন তাপ। এখন 100 গ্রামের জন্য 100 × 540, তাহলে এটা কত হয় 54,000। ঠিক আছে, আগে ছকটা বোঝো তারপর আমরা ফাইনালি লিখবো 54,000 ক্যালোরি। তো এরপর দেখো আমরা টোটাল 64,800 ক্যালোরি নিয়েছি, তার মানে কি একে আবার ঠান্ডা করছি, এটা 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা এরপর কনভার্ট হবে কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াসের জলে। 0 ডিগ্রি সেলসিয়াসের জলে যদি কনভার্ট করি 0 ডিগ্রি সেলসিয়াসের জল, তো তাহলে দেখো, আচ্ছা এটা 0 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করো সেক্ষেত্রে কতটা তাপ ছাড়বে, আরো 100 × জল থেকে কিউ সমান এমএসটি, অর্থাৎ এক্ষেত্রে এমএসটি ফর্মুলা, টেম্পারেচার চেঞ্জ হলে এমএসটি ফর্মুলা, আর অবস্থার পরিবর্তন হলে লিন তাপ ফর্মুলা, এমএল ফর্মুলা, ঠিক আছে। তাহলে এমএসটি মানে 100 গ্রাম জলের আপেক্ষিক তাপ 1 সিজিএসএ, আর টিটা হচ্ছে এখানে 100 থেকে 0 মানে ডিফারেন্স কত 100, তাহলে এটা হচ্ছে 10,000 ক্যালোরি। ঠিক আছে, টোটাল কতটা ছাড়া হলো দেখো 54,000 10,000 মিলে 64,000। এখনো কিন্তু এক্সট্রা আমি 800 ক্যালোরি তাপ নিষ্কাশন করছি, অর্থাৎ এখান থেকে আরো আমি 800 ক্যালোরি তাপ নিষ্কাশন করছি। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো 800 ক্যালোরি তাপ যখন আরো 800 ক্যালোরি তাপ যখন বার করছে, তাহলে সেটা অবশ্যই বরফে পরিণত হবে। কতটা বরফে পরিণত হবে, পুরোটা কিন্তু বরফ হবে না। খেয়াল করো পুরোটা যদি বরফ হতে হয়, এই 100 গ্রাম জল, 100 গ্রাম জলটা যদি পুরোপে বরফ হয়, তাহলে 100 × 80 পুরোটা বরফ হলে মানে হচ্ছে 8,000 ক্যালোরি। কিন্তু আমরা দিচ্ছি কত এক্সট্রা 64,800 মাইনাস অলরেডি এখানে দেখো 54,000 আর 10,000 মিলে কত হচ্ছে 64,000 হয়ে গেছে, তাই না। তাহলে এটা পড়ে থাকছে কত 800 ক্যালোরি। এর মানে এখান থেকে বোঝার চেষ্টা করো যে টোটাল কিন্তু আমি পুরোটা বরফে কনভার্ট করতে পারবো না, কারণ পুরোটা যদি বরফে কনভার্ট করতে হতো আমাকে আরো 8,000 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হতো, বাট আমার হাতে আছে মাত্র 800 ক্যালোরি, আমি তাপ বার করছি, ঠিক আছে। তাহলে 800 ক্যালোরি কতটা তাপ কতটা বরফ পড়বে, অতএব এখানে লিখবে যে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম থেকে 100 ডিগ্রি সেলসিয়াস জল পরিণত করতে তাপ লাগবে H1, আমি ভাষায় বলে দিচ্ছি অত লিখছি না। H1 মানে হচ্ছে এইটা ml, তাহলে 100 × 540 ক্যালোরি পার গ্রাম, 1 গ্রামের জন্য 540 ক্যালোরি, তাহলে 100 গ্রামের জন্য এটা 54,000 ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জল, 0 ডিগ্রি সেলসিয়াসের জল কনভার্ট করতে গেলে যে তাপ লাগবে H2, এটা হচ্ছে এমএসটি ফর্মুলা। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো এইটা, অর্থাৎ এমএসটি মানে 100 × 1 × 100 মানে 10,000 ক্যালোরি। এটা এই কথাগুলো লিখবে একটু, হ্যাঁ। অতএব অতিরিক্ত নিষ্কাশিত তাপ এটা দেখো আমার 64,800 ক্যালোরি অলরেডি বার করে নিয়েছি, তাহলে 64,800 মাইনাস এইখান এই দুটো বাদ দাও 64,000, ঠিক আছে, মানে 54,000 প্লাস 10,000, তাহলে এটা হচ্ছে দেখো 800 ক্যালোরি। এই তাপ কিন্তু পুরোটাকেই জমিয়ে বরফ পড়বে না, এই তাপ পুরোটাই জমাতে পারবে না, পুরো জলটাকে জমাতে পারবে না, আর কি জমাতে পারবে না, বা তোমরা একটু ভালো ভাষায় লিখবে পারবে না। তাহলে কতটা জমাবে, অতএব বরফ হবে
বরফ হবে, দেখো এই 800 ক্যালোরি এক মানে 80 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম বরফ হয়, তাহলে 1 ক্যালোরির জন্য 1/80, আর 800 ক্যালোরির জন্য 800/80 মানে 10 গ্রাম। এবং এই 10 গ্রামটা 0°C, আর অলরেডি পুরো জলটা কিন্তু 0°তে কনভার্ট হয়ে গেছে। আর সেখান পর্যন্ত 64,000 ক্যালোরি তাপ লেগেছে, আমার তো 64,800 বার করেছি। এক্সট্রা 800 বার করার জন্য, এই যে এক্সট্রা 800 বার করার জন্য 10 গ্রাম বরফ, অতএব 0°C 10 গ্রাম বরফ, ঠিক আছে। আর 90 গ্রাম বাকিটা হচ্ছে জল। 100 গ্রামের মধ্যে 10 গ্রাম বরফ হবে, বাকি 90 গ্রাম জলে কনভার্ট হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, ঠিক আছে। তোমরা একটু ভালো করে ভাষা লিখবে, লাস্টের দিক থেকে তাড়াহুড়ো লাগছে আর কি, আর টাইম নাই অতটা। ওকে, নেক্সট 11 অথবা সেক দা হট ব্যাগে গরম পদার্থ হিসেবে জল ব্যবহারের সুবিধা কি, এটা একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে জলে আপেক্ষিক তাপ সব থেকে বেশি, ফলে সে তাপ নিতে অনেকটা তাপ নেবে ঠিকই, এবং তাপটা ছাড়বে অনেকক্ষণ ধরে। অর্থাৎ তাপ নিতেও যেমন টাইম লাগে, তাপ ছাড়তেও টাইম লাগে, অনেকটা বেশি বেশি তাপ ধারণ করতে পারে। এই যে কিউ সমান এমএসটি ফর্মুলা, এখান থেকে লিখছি কিউ সমান এমএসটি, তো এই এসটা যত বেশি হবে কিউটা তত বেশি হবে, তাই না? এসটা বেশি হলে কিউটা বেশি, ফলে সে অনেকটা তাপ ধারণ করে এবং অনেকক্ষণ ধরে তাপ ছাড়ার ফলে সেক্ষেত্রে আমরা অনেকক্ষণ ধরে আরাম নিতে পারি। অর্থাৎ গরম জলের ব্যাগটা সেটা তো সেক নেওয়ার জন্য ব্যবহার করি, অনেকক্ষণ ধরে আরাম নিই, ঠিক আছে। ছোটবেলাকার কোশ্চেন, ক্লাস 7-8 থেকে কোশ্চেনটা আসতো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 11 অথবা বি। দেখো এখানে বলেছে যে একটি কলের নল থেকে শান্তভাবে পড়তে থাকা জলের প্রবাহ নিচের দিকে শুরু হয়ে যায় কেন? আচ্ছা, এই জিনিসটা খেয়াল করে থাকবে তোমরা। এটা ধরো একটা ট্যাপ কলে জল পড়ছে, ঠিক আছে, এই জায়গাটা, এখান থেকে জলটা আস্তে আস্তে এইভাবে শুরু হয়। ওকে, তার কারণটা হচ্ছে ধারাবাহিকতার ইকুয়েশন অনুযায়ী আমরা কি জানি, ধারাবাহিকতার ইকুয়েশন, বাহিকতা সমীকরণ। আমি এত ভাষা লিখবো না, লাস্টের দিক আবারও বলছি, তোমরা একটু ভালো করে লিখবে, ঠিক আছে। তো এই যে জলটা পড়ছে, দেখো α1 V1 সমান α2 V2। ওকে, তো এই জায়গায় যে প্রস্থচ্ছেদ এটাকে বলছে α1, আর এই জায়গায় যে প্রস্থচ্ছেদ এটাকে বলছে α2। এখন এটা হচ্ছে V1, এখানটা যে বেগে জলটা পড়ছে সেটা হচ্ছে V2। খেয়াল করো, যত গ্র্যাভিটি টানে পড়তে থাকে আমরা কি জানি, V2² সমান V1² প্লাস 2JH। তাহলে এই যে এইচ ত্বরণের জন্য, এইচ উচ্চতা এবং জি ত্বরণের জন্য V2² অবশ্যই বেশি, অর্থাৎ V2 গ্রেটার দ্যান V1, তাই না? তাহলে যেহেতু দুটোর গুণফল একই থাকবে, ধরো আমি বললাম দুটোর গুণফল 6, অর্থাৎ আলফা ভি এর যে গুণফল এটা 6 হবে। 2 গুণিত 3 সমান 6, এটা 1 গুণিত 6 করলে 6, 3 গুণিত 2 করলে 6। খেয়াল করো একটা জিনিস, এটা 2 থেকে 1 মানে কমাচ্ছি, যখন আলফাটা যখন কমাচ্ছি তখন বেগটা বেড়ে যাচ্ছে। উল্টো ভাবে বলতে পারো যে বেগটা বেড়ে গেলে আলফাটাকে কমাতে হবে, দিয়ে গুণফলটা কিন্তু একই রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। বা অন্যভাবে যদি আলফাটা 2 থেকে বাড়িয়ে 3 করি, এটা তখন 3 থেকে কমিয়ে 2 করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু বেগটা বেড়ে যাচ্ছে, তাহলে গুণফল আলফা ভি এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে ধারাবাহিকতা সমীকরণ থেকে। তো যেহেতু বেগটা বেড়ে যাচ্ছে, অতএব α2 মানে আলফাটা অবশ্যই কমে যাবে। ওকে, বা তোমরা এখান থেকে এইভাবে লিখতে পারো, ম্যাথমেটিক্যাল প্রুফটা করতে পারো, যে যেহেতু V2 গ্রেটার দ্যান V1, অতএব α1 বাই α2 সমান V2 বাই V1। আচ্ছা, এখান থেকে দেখো V2 বাই V1 গ্রেটার দ্যান 1, মানে V1 দিয়ে ভাগ করে দিলে, তাহলে এটা গ্রেটার দ্যান 1, তাহলে α1 বাই α2 গ্রেটার দ্যান 1, বা এখান থেকে α1 গ্রেটার দ্যান α2, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটাতে মোটা থাকে, এই জায়গাটাতে সরু হয়ে যায়। ওকে, দিয়ে ব্যাখ্যাটা একটু মুখে লিখবে, যে গ্র্যাভিটি টানে জল পড়ার সময় বেগ কন্টিনিউ বাড়তে থাকে, ধারাবাহিকতা সমীকরণ অনুযায়ী প্রস্থচ্ছেদ এবং বেগের গুণফল সর্বদা ধ্রুবক থাকে, ফলে ওখানে বেগ বেড়ে যাওয়ার জন্য প্রস্থচ্ছেদ কমে যায়। নেক্সট পরের কোশ্চেন বলছে, সি 0.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের এক প্রান্তে 25 কেজি তার ভার ঝুলিয়ে দিলে তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার থেকে বৃদ্ধি পেয়ে 102 সেন্টিমিটার হলো। তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তো এই একটা ধরো তার ঝুলছে, ঠিক আছে, এটা তারটা অ্যাকচুয়াল লেন্থ, এখান থেকে এতটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ। ওকে, আর তার ভার ঝোলানোর পর এখান থেকে এক্সট্রা লেন্থ যেটা বেড়েছে সেটা হচ্ছে এল, ধরো এম গ্রাম মানে এমজি ভার ঝোলাইছি, ডব্লিউ সমান এমজি, ঠিক আছে। তারটা প্রস্থচ্ছেদ ব্যাস ইত্যাদি বলে দিয়েছে। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন মানে এফ বাই আলফা বাই বিকৃতি এল বাই এল, এম মানে এমজি বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ক্যাপিটাল এল বাই ছোট হাতের এল। আচ্ছা, এমটা বলে দিচ্ছে 25 কেজি, জিটা হবে 9.8, ক্যাপিটাল এলটা বলেছে 100 সেমি, এল মানে 100 সেমি, তাহলে এক কাজ করো এটাকে করো না 1 মিটার, তাহলে এটা 1 ডিভাইডেড বাই পাই। আচ্ছা, আরটা বলে দিয়েছে, দেখো ব্যাসটা দিয়ে দিয়েছে এখানে 0.4 সেন্টিমিটার ব্যাস, তাহলে আরটা হচ্ছে 0.4 সেমি, ব্যাস মানে হচ্ছে বাই 2 করো, তাহলে 0.2 সেমি মানে হচ্ছে 2 গুণিত 10 টু দি পাওয়ার, এখানে -1 সেমির জন্য -3 করে দাও, দিয়ে মিটার করে নাও, মানে 100 দিয়ে ভাগ করে দাও আর কি। তাহলে এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তাহলে স্কয়ার। আর ছোট হাতের এলটা বলেছে কতটা বেড়েছে, 100 থেকে 102 হয়েছে, তাহলে এলটা হচ্ছে 102 সেন্টিমিটার বেড়েছে, কোথা থেকে 100 থেকে, মানে 2 সেমি। তাহলে এটা করো 2 গুণিত 10 টু দি পাওয়ার -2 মিটার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। এটা একটু ক্যালকুলেশনটা করে নাও, 9.75 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পার সেমি স্কয়ার। চাপের যা একক সেটা তো একক হয়, পীড়ন মানে এখানে বিকৃতি পীড়নের যেটা একক সেটাই আমাদের চাপের একক, সেটা হচ্ছে
এই অঙ্কনাঙ্কের একক, ঠিক আছে। বিকৃতি কোনো একক হয় না। বিকৃতি একটি চল তরঙ্গের সমীকরণে y সমান এত দেওয়া আছে, একে সেমি আর সময়কে সেকেন্ডে প্রকাশ করা হয়েছে। তরঙ্গটি বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে। এটাকে একটু সাজিয়ে নাও, 3 sin পাইটাকে গুণ করে দাও, তাহলে 5 × 4 পাই টি প্লাস এটাকে করো পাই/64 এক্স, ঠিক আছে। এটাকে আমাদের যে y এর সমান সাধারণ সমীকরণ y সমান a sin দেখো ওমেগা টি প্লাস কে এক্স এর সাথে তুলনা করো, ঠিক আছে। ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বিস্তার বিস্তার এ মানে হচ্ছে এখান থেকে তুলনা করো, এটার সাথে এটা তুলনা করো 3 সেন্টিমিটার, ঠিক আছে। কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওমেগা মানে হচ্ছে এইটার সাথে ওমেগা টি মানে হচ্ছে 5 পাই পাই, আচ্ছা এটা তাহলে 5/4 পাই টি, তাহলে এখান থেকে ওমেগা মানে 2 পাই এন টি, সরি টিটা থাকবে না। আচ্ছা কে এক্স এর সাথে এইটা তুলনা করো, তাহলে কে এর মান হচ্ছে দেখো পাই/64, ওকে। তাহলে বেগ, বেগ মানে হচ্ছে ওমেগা বাই কে, ওমেগা বাই কে মানে হচ্ছে 5 পাই/4 বাই পাই/64, তো ভাগ করলে আসলে দেখো পাই কেটে যাচ্ছে, 5/4 ইন্টু 64, 5 গুণিত 4 16 মানে 80 সেমি পার সেকেন্ড, ঠিক আছে, 80 সেমি পার সেকেন্ড। আর তরঙ্গ দৈর্ঘ্য বার করার জন্য দেখো কে সমান হয় 2 পাই বাই ল্যামডা, আর কে এর মান পেয়েছি কত পাই/64, তাহলে এখান থেকে ল্যামডা সমান আমরা লিখতে পারি, পাইটা কেটে যাচ্ছে দেখো 128 সেন্টিমিটার, ওকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 128 সেমি, বেগ হচ্ছে 80 সেমি পার সেকেন্ড, আর একটা কি পেলাম বিস্তার, বিস্তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার। উত্তরগুলো একটু ঝটপট মিলেই নাও। নেক্সট 12 বি, একজন শ্রোতার গতিবেগ কত হলে তার কানে একটি স্থির উৎস থেকে আসা শব্দের আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে। দেখো যেহেতু বলেছে যে আপাত কম্পাঙ্ক দ্বিগুণ হবে, এর মানে বোঝা নাও যে শ্রোতার উৎস পরস্পর কাছে আসছে, ঠিক আছে। ধরে নাও মানে যেহেতু আপাত কম্পাঙ্ক দ্বিগুণ হবে মানে বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তারা কাছে আসছে, তাহলে সোর্সটা ধরো এইদিকে আসছে, শ্রোতা এইদিকে আসছে, অবজারভার এইদিকে। আর সেক্ষেত্রে আপাত কম্পাঙ্কের ফর্মুলা এন প্রাইম মানে হয় শ্রোতা স্থান উপরে, তাহলে v-v0 বাই v-vs ইন্টু এন। খেয়াল করো দুটোই ওইদিকে গেলে তখন দুটোই মাইনাস, একটা এইদিকে আসছে শ্রোতা এইদিকে, তাহলে ভিওটা প্লাস হবে, ঠিক আছে। কারণ এইদিকে আসছে, আমরা দুটোকে এক্স অক্ষ বরাবর ধরে নেবো সবসময়। এইদিকে ধরো ভিএস, এইদিকে যদি ভিও হয় তখন দুটোই উপর নিচে মাইনাস, আর যেহেতু শ্রোতাটা উল্টে গেছে তাহলে ওইটাকে আরেকবার মাইনাস করা মানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন বলছে এন প্রাইমটা 2n, অর্থাৎ 2n সমান ভি প্লাস v0 বাই v-vs ইন্টু এন। আর একটা শর্ত দিয়েছে, কি শর্তটা দিয়েছে বলেছে যে একজন শ্রোতার গতিবেগ কত হলে তার কানে একটি স্থির উৎস থেকে, স্থির উৎস মানে সোর্সটা অর্থাৎ ভিএসটা 0, স্থির উৎস করা মানে ভিএসটা 0, স্থির উৎস, ঠিক আছে। তাহলে এখান থেকে এনটা কেটে দাও, তাহলে 2 সমান ভি প্লাস ভিও বাই v-0, তাহলে এখান থেকে 2v সমান ভি প্লাস ভিও, তাহলে এখান থেকে ভিও মানে হচ্ছে v0 সমান ভি, অতএব ভিটা কিন্তু শব্দের বেগ, মনে থাকবে ভিটা শব্দের বেগ, ওকে। তাহলে শ্রোতার বেগ শব্দের বেগের সমান হলে তখন দ্বিগুণ পারবলের কম্পাঙ্ক এবং পরস্পর কাছে সরে আসবে, ঠিক আছে। এই যে অ্যারো চিহ্নটা দিয়েছি, এটা মানে এইদিকে আসবে মানে এইদিকে আসবে, ওকে। নেক্সট পরের কোশ্চেন 12 অথবা সরকম্প কাকে বলে, একটু মুখে বলে দিচ্ছি, নিজেরা লিখতে পারবে। থিওরিটিক্যাল কোশ্চেন, যে একই প্রাবল্যের কিন্তু কম্পাঙ্ক সামান্য আলাদা এরূপ দুটো তরঙ্গ একে অপরের উপর ওভারপোজ করলে বা সুপারপোজ করলে বা ওভারল্যাপ করলে, মানে একসাথে মিলে ওভারপোজ হয়ে গেল, যাই হোক সুপারপোজ বা ওভারল্যাপ, তো সেক্ষেত্রে তাদের যে প্রাবল্য মানে লব্ধি যে তরঙ্গ তার যে প্রাবল্য পর্যায়ক্রমে বাড়ে বা কমে, ঠিক আছে। এই যে ঘটনাটা এটা হচ্ছে সরকম্প বা বিট বলে। নেক্সট 12 অথবা বি, দুটি সুরশলাকাকে একত্রে বাজালে সেকেন্ডে 4টে স্বরকম্প পাওয়া যায়। প্রদত্ত একটি সুরশলাকার কম্পাঙ্ক 510 হার্জ। দ্বিতীয় শলাকার সঙ্গে একটু মোম লাগিয়ে তাদের একত্রে পুনরায় বাজালে সেকেন্ডে 6টি স্বরকম্প পাওয়া যায়। দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত? প্রথম সুরশলাকা, এটা দ্বিতীয় সুরশলাকা, তো বলেছে একত্রে বাজালে সেকেন্ডে 4টে স্বরকম্প। ধরো প্রথম সুরশলাকার আমি কম্পাঙ্ক ধরে নিচ্ছি n1, এটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি n2। সরকম্প যেহেতু বলেছে হতে পারে n1 মাইনাস n2 এটা 4, অথবা n2 মাইনাস n1 এটা 4, ঠিক আছে, যে কোনো একটা মান হবে। এখন কোনটা বেশি কোনটা কম সেটা পরে দেখছি। এখন বলে দিচ্ছে একটা সুরশলাকার কম্পাঙ্ক 510, তাহলে এক কাজ করি আমরা n1টাকে 510 ধরছি, n1 সমান 510 হার্জ, ঠিক আছে। তাহলে যদি সেটা হয় এই সূত্র থেকে আগে বার করো, 510 মাইনাস n2 সমান 4, তাহলে এখান থেকে n2 সমান হবে 506 হার্জ, এটা একটা হতে পারে। অথবা যদি আমরা এই ফর্মুলাটা ধরি তাহলে দেখো n2 মাইনাস 510 সমান 4 বা n2 সমান 514, তাহলে আমরা কি পেলাম n2 এর মান 506 একটা হতে পারে অথবা 514 হতে পারে। এখন কোনটা হবে সেটা আমাদেরকে প্রেডিক্ট করতে হবে, সেটা করার জন্য আমাদের আরেকটা কাজ আছে। আর n1টা দেখো এটা হচ্ছে n2, ঠিক আছে, n1টা অলরেডি বলে দিচ্ছে 510, ওকে।
এটা এর থেকে কম হতে পারে অথবা বেশি হতে পারে। এরপর একটা কথা বলা আছে, কি বলেছে, বলেছে যে দ্বিতীয় শলাকার সঙ্গে একটু মোম লাগিয়ে তাদেরকে একত্রে পুনরায় বাজালে 6টা স্বরকম্প তৈরি হয়। 6টা স্বরকম্প হওয়া মানে কি, স্বরকম্পটা বেড়ে গেছে, আগে 4টে হচ্ছিল এখন 6টা হচ্ছে, তাহলে বেড়ে গেছে। কিন্তু দেখো মোম লাগানোর ফলে কি হয়, এখানে লিখে রাখছি, মোম লাগানোর ফলে ওই কম্পাঙ্ক কমে যায়। মোম লাগালে মানে দেবে যায়, তাহলে কম্পাঙ্ক কমে যাবে। ঠিক আছে, এটা আমাদের প্রথম শর্ত, কম্পাঙ্ক কমে যাবে। এখন দেখো কম্পাঙ্ক যদি কমে যায়, এটা কিন্তু 510ই আছে, তো এইটা আমি 506, এটাকে আমি কমিয়ে ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি ধরো 503, 3 কমালাম, তাহলে এটাকে কমাও 503, 14 থেকে 3 কমালে কত হয় 511। খেয়াল করো কোন ক্ষেত্রে ডিফারেন্স টাইপের বাড়ছে, সেটাই আমাদের অ্যান্সার। স্বরকম্প বেড়েছে, কারণ 4 থেকে স্বরকম্পটা 6 হয়েছে, তার মানে তো বেড়েছে। তো দেখো এই 510 থেকে 503 বিয়োগ করলে কত হয়, অর্থাৎ 510 মাইনাস 503 7 হচ্ছে। এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 510 থেকে 511, দেখো এটা হচ্ছে 511 বিয়োগ করলে 1 হচ্ছে, মানে এই বড় থেকে ছোট সবসময় বিয়োগ হয় অ্যাকচুয়ালি। তো খেয়াল করে এটা তো স্বরকম্প কমে গেছে, 4টের জায়গায় 1 হয়ে গেছে, বরং বাড়বে, 6টা হয়েছে মানে বাড়বে। এটার ক্ষেত্রে দেখো স্বরকম্প বেড়েছে, 4টে জায়গায় 7টা হয়েছে, তাহলে অবশ্যই দ্বিতীয় যে সুর শলাকাটা তার কম্পাঙ্ক কত হবে, 506 আজ। অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক সমান 506 হার্জ। মনে থাকবে, এটা খুব ভালো করে প্রেডিক্ট করে বুঝবে, স্বরকম্পগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, প্রথমে এটা ঠিক করবে যে প্রথমে একটা বলে দিয়েছে 510, তাহলে এন ওয়ানটা 510 বসে দুটো সমীকরণই আসতে পারে, কিন্তু কোনটা হবে এখন মানে শিওর নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এন ওয়ানটা 510 বসলে ইন্টু একবার আসে 506 অথবা 514, দুটোই আসতে পারে। এখন আমরা এটাকে এইভাবে লিখে রাখলাম 506 514। আচ্ছা, এটা যেহেতু 510, এরপর বলছে মোম লাগানো হচ্ছে, মোম দ্বিতীয়টাকে বলেছে মোম লাগানো হচ্ছে, তাহলে দ্বিতীয়টা কম্পাঙ্ক অবশ্যই কমবে। ধরে নিচ্ছি যখন কমছে 506 থেকে কমে 503, 3 কমালাম মনে জাস্ট একটা ধরে নিচ্ছি, 514 টাকা কমে 3 কমিয়ে 511, এটা হতে পারে, এটা হতে পারে। এরপর বলেছে স্বরকম্প বেড়ে গেছে, 4টে জায়গায় 6টা, তো এরপর বিয়োগফলটা চেক করো, 510 থেকে 503 বিয়োগ করলে 7, 510 থেকে 511 বিয়োগ করলে 1, তার মানে এখানে বিয়োগফলটা বেড়ে যাচ্ছে, 4এর জায়গায় 7 হচ্ছে, এখানে 4এর জায়গায় 1 হচ্ছে, তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে, 506টাই হবে। ঠিক আছে, এইভাবে লাস্টের দিক থেকে আমাদের শিওর হতে হয় এইভাবে। ওকে, 506। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর জন্য, দেখাও যে x সমান a cos স্কয়ার ওমেগা টি সমীকরণটি একটি সরল দোলগতি গাণিতিক রূপ নির্দেশ করে। x সমান a cos স্কয়ার ওমেগা টি, তো এটাকে আমরা কাজ করে হাফ দিয়ে গুণ করে 2a cos স্কয়ার ওমেগা টি, তাহলে এটাকে a/2 করে নাও, যে 2 cos স্কয়ার ওমেগা টি মানে 1 প্লাস cos 2 ওমেগা টি। ঠিক আছে, তাহলে এটাকে করে নাও a/2 প্লাস a/2 cos 2 ওমেগা টি। আচ্ছা, এক কাজ করি, x এর মান এটা তো x মাইনাস a/2, এটাকে আমরা লিখতে পারি a/2 ইন্টু cos 2 ওমেগা টি, এইটাকে লেখো x প্রাইম। এই x মাইনাস a/2 মানে মূল বিন্দুটাকে আমরা স্থানান্তরিত করে নিচ্ছি x মাইনাস a/2। ওকে, যেখানে x এ ছিল এখন x মাইনাস a/2 করে নাও, তাহলে এটা হবে a/2, এটাকে লিখছি a প্রাইম। ওকে, cos 2 ওমেগা টি, এটাকে লিখছি ওমেগা প্রাইম টি। খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আমরা কি প্রেডিক্ট করছি, x প্রাইমটাকে লিখছি x মাইনাস a/2, লিখতেই পারি, এটা আমাদের অধিকার আছে, তো লিখতে এইভাবে পয়সা লাগে না আর কি, আরামসে লিখতে পারি। আচ্ছা, a প্রাইমটাকে আমি লিখছি দেখো a/2, বিস্তারটাকে এইভাবে লিখতেই পারি, আর ওমেগা প্রাইম মানে কম্পাঙ্কটা ডবল হয়ে গেছে, 2 ওমেগাটাকে এখন ওমেগা প্রাইম, তাহলে এটা তো একটা সরল দোলগতি সমীকরণ, অতএব এটা একটা সরল দোলগতি প্রকাশ করে। ঠিক আছে, তো যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমাদের প্রতিটি ভিডিও তোমাদের জন্য কতটুকু উপকারে লাগছে, হেল্পফুল হচ্ছে, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। কোন কোন কোশ্চেন তোমাদের বুঝতে এখনো অসুবিধা রয়েছে তার জন্য কমেন্ট করে রাখতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আর বন্ধুদেরকেও ভিডিওটিকে শেয়ার করে দেখতে ভুলবে না, যাতে করে তোমার মতে তোমার বন্ধুরা একটু হলেও সাহায্য পায়। আর একটা কথা, যে ভিডিওগুলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই কারণে, তোমরা তো এখন ধরো সেকেন্ড সেমিস্টার মানে ক্লাস 11, আবার ক্লাস 12 তোমাদের ভিডিও আসতে থাকবে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে সম্ভবত। ঠিক আছে, মানে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকটা আগে পাওয়া যায়, তাই ওটাকে আগে ফলো করা হবে। ওকে, তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।